এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। ভাবি বলো মিহান, হুমায়রা তোমার থেকে বয়সে বড়, আর ভাবি বলতে সমস্যা হলে আপু বলবে। কথাটা ইমতিয়াজের সামান্য হেসে বললেও ভালো করে লক্ষ্য করলে দেখা যেত মুখে হাসির ছিটে ফোটাও নেই, সবটাই যেন অনিচ্ছাকৃত। মিহান মিথির ছোট ভাই, এবার কলেজে উঠেছে। তাও সবাই যখন ইমতিয়াজের বাসায় আসার জন্য প্ল্যান করেছিল তখন ওদের সাথে মিহানও ছিল। ছেলেটাকে তো ফেলে আসা যায় না, তাই ওকে সাথে নিয়ে এসেছিল। মিথি ভাইকে ধমকে উঠল, এসব কি মিহান? তুমি আরুর নাম ধরে কোন সাহসে ডাকলে? ও তোমার থেকে বয়সে বড়, তা কি মাথায় নেই? সরি বলো ওকে। বোনের ধমকে মিহান চুপসে গেল। এতগুলো মানুষের সামনে ধমক দেওয়াতে লজ্জাও পেল। মিনমিনিয়ে বলল, আপু আমি তো। চুপ, একটাও কথা বলবে না, সরি বলো। থাক মিথি, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, এরপর আর এমন করবে না, তাই না মিহান? মিহান এদিকে শান্তভাবে তাকিয়ে রইল ইমতিয়াজ। ইমতিয়াজের শান্ত দৃষ্টি দেখে মিহান থতমত খেয়ে গেল। কোনোভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। আরও নীরব দর্শকের মতো তখনও ঠায় দাঁড়িয়ে আছে, না কোনো কথা বলছে আর না কারোর দিকে তাকাচ্ছে। নীলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আরুর হাত ধরে ইমতিয়াজের পাশে বসিয়ে দেয়। ইমতিয়াজ যে হাত ধরেছিল নীলাও সেই হাত ধরাতে আরও ব্যথা পেল। তবুও মেয়েটা কোনো কথা বললো না, শব্দও করলো না, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। আরও ইমতিয়াজের থেকে দূরত্ব বজায় রেখে বসলো। ইমতিয়াজের এমন দূরত্ব সহ্য হলে তো সবার অকচরে কোমর চেপে নিজের কাছে টেনে নিয়ে আসে মেয়েটাকে। দূরে কেন থাকবে? দূরত্ব সহ্য হয় না। সবার হাসাহাসির শব্দে পুরো বাড়ি তরঙ্গের সৃষ্টি হচ্ছে। নিস্তব্ধ থাকা বাড়িটা কোনায় কোনায় হাসির শব্দে মুখরিত। মনে হচ্ছে বাড়িটার প্রাণ পেল। সারাদিন তো ওর একা থাকে, আজ এতগুলো মানুষকে দেখে ভালো লাগছে। তবে তখনকার কথা মাথায় এলে মনটা বিষিয়ে যায়। তবু আরও নিজের মন খারাপ কাউকে বুঝতে দিল না। সবার সাথে নিজেও টুকটাক কথা বলছে। যাই হয়ে যাক না, কথা না বলে তো থাকা যায় না। নিজের মন খারাপ বা তাদের মধ্যে যা হয়েছে তা তো এদের বুঝতে দেওয়া যাবে না। তারা ইমতিয়াজের বন্ধু হলেও ব্যাপারটা তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত ব্যাপার যত লোক চক্ষুর আড়ালে রাখা যায় ততই ভালো। সবাইকে জোর করেও ডিনার করানো গেল না। নাস্তা খেয়ে সকলে পেট ভর্তি। এত আইটেম খাওয়া হয়েছে আর জায়গা নেই। তবে ওরা বলেছে অন্য একদিন এলে ডিনার না করে যাবে না, জমিয়ে খাবে। ইমতিয়াজও ওদের সাথে বাইরে গেল। কখন আসবে আরুকে বলে যায়নি, হয়তো বলে যাওয়ার প্রয়োজন মনে করেনি। একটু আগে হাসি তামাশা ভরপুর বাড়ি যেন আবারও নিস্তব্ধ হয়ে গেল। আরুর মনটা ভার হয়ে আসে, চোখ বেয়ে উপচে পড়ে অশ্রুর আসে। ইমতিয়াজের ব্যাপারটা আরও মেনে নিতে পারছে না। ও তো ইচ্ছাকৃতভাবে এমন করেনি। তাহলে পুরুষের থেকে যত্ন আহ্লাদ পাওয়া মেয়েগুলো যেন এমনই হয়। তারা তাদের কড়া নজর সহ্য করতে পারে না, কটু কথা একেবারেই না। আরও তাদের বিপরীত নয়। ইমতিয়াজের বেশ রাত করে বাড়ি ফিরল। রুমে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকার হয়ে আছে। ইমতিয়াজের আলো জ্বালায় না, অন্ধকারেই মেঝেতে গুটিয়ে বসলো ঠিক আরুর সামনে। চাঁদের আলোয় মেয়েটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। দুহাত তুলে ছুঁয়ে দিল ঘুমন্ত অরুর মুখশ্রী। আলতো করে হাত রাখলো মেদুর গালে। ইমতিয়াজের স্পর্শে আরও নড়ে চড়ে আবারও ঘুমিয়ে যায়। হঠাৎ করে ইমতিয়াজের এক হাত আঁকড়ে ধরে মেয়েটা। ইমতিয়াজ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। মেয়েটার ঘুম ভেঙে যায়নি তো আবার? না, গভীর ঘুমে আচ্ছন্ন। আরুর হাত চোখে পড়তেই ইমতিয়াজের কলিজা মোচড় দিয়ে উঠল। নিজের উপর রাগ হচ্ছে তার। ও কিভাবে এমন একটা কাজ করতে পারলো? ফর্সা হাতে 5 আঙুলের ছাপ বসে আছে। মেয়েটা ব্যথা পেয়েও টুস শব্দ পর্যন্ত করেনি, উল্টো তার রাগ ভাঙাতে চেয়েছে। আর ও কিনা ওর পাখিটাকে ভেবে আঘাত করলো। ইমতিয়াজ আরুর হাতটা নিজের মুঠোয় নিয়ে দীর্ঘ সময় ঠোঁট ছুঁয়ে রাখে। ইমতিয়াজের স্পর্শে মেয়েটা ঘুমের মতো কেঁপে কেঁপে উঠছে। ইমতিয়াজ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সে অত একটা সিগারেট খায় না, মাঝে মধ্যে বন্ধুদের আড্ডায় বসলে 2-1টা টান দেয়। আজ অনেকদিন পর সিগারেট মুখে নিল। বাতাসের সাথে সিগারেট ধোঁয়া মিলে যাচ্ছে। নারীরা একটা কিছু হলে চোখের পানি নাকের পানি এক করে ফেলে, কিন্তু পুরুষরা শত কষ্ট পেলেও তা প্রকাশ করতে পারে না। তাই কষ্ট কামাতে একমাত্র সঙ্গী হিসেবে সিগারেট বেছে নেয়। পুরুষ মানুষ নিকটনের ধোঁয়া উড়িয়ে যে শান্তি পায়, সে শান্তি হয়তো আর কিছুতেই পায় না। আচ্ছা, সিগারেট খেলে কি কষ্ট নিরাময় হয়? বুকের জ্বালা পোড়া কমে যায়? কমে না, বরং সিগারেটের তীব্র তাবে বন্ধ হয় তাদের হৃদয়। বোকা পুরুষ তা বুঝলে তো। ইমতিয়াজ বিকালের কথা ভাবছে। বিকালে ইমতিয়াজ যখন আরুকে দেখতে ব্যস্ত ছিল তখন আরও একটা চোখ আরুকে দেখছিল, মিহানকে আরুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইমতিয়াজ অবাক হয়েছিল। ও দৃষ্টি অনুসরণ করে আরুর দিকে তাকাতেই ইমতিয়াজের মেজাজ খারাপ হয়ে যায়। মিহান আরুর বুকের দিকে তাকিয়েছিল। ইমতিয়াজ যেভাবে বৈধতা পেয়েও আরুর দিকে অন্য দৃষ্টিতে তাকায় না, সেখানে একটা বাচ্চা ছেলে কিনা এইভাবে দেখছে। মিহানের রাগ আরুর ওপর দেখালো। মেয়েটা এত নির্বোধ কি করে হতে পারে? আঁচল সরে গিয়েছে, সেদিকে কেন খেয়াল নেই? মেয়েদের 6th সেন্স নাকি অনেক প্রখর। কোনো ছেলে তাদের থেকে দূর থেকে দেখলেও নাকি তারা বুঝতে পারে।
তাহলে ওরও কেন মিহানের দৃষ্টি বুঝতে পারলো না? মিহান উঠতি বয়সের ছেলে, ওদের নিষিদ্ধ জিনিসের প্রবল আগ্রহ। এই সময় ছেলেদের বেশিরভাগ অনৈতিক কাজে জড়িয়ে যায়, ঠিক ভুলের বিচার করতে পারে না, চোখের সামনে যা দেখে তাই ভালো লাগে। তাই তো বোনের সমতুল্য আরুর দিকে কামুক দৃষ্টিতে তাকাতেও বিবেকে বাঁধেনি। ইমতিয়াজ মিহানকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে, কখনো মিথির ভাই হিসেবে আলাদা নজরে দেখেনি। ইমতিয়াজ চাইলে মিহানকে অনেক কিছুই বলতে পারত, কিন্তু কিছু করবে না, কারণ মিহান তো জানেই না যে ও দৃষ্টি ইমতিয়াজের নজরে এড়ায়নি। ছেলেটা জানলে নিজেই নিজের চোখ নিচে নামিয়ে যাবে। ইমতিয়াজ দীর্ঘশ্বাস ফেললো। মিহানের কাজটা ওর ঠিক হজম করতে পারছে না, বিষয়টা হজম করার মতোও না। ইমতিয়াজ চাইলে তখন মিহানকে অনেক কিছুই বলতে পারতো, চাইলে দু একটা চড় থাপ্পড় মেরেও ভুলটা ধরিয়ে দিতে পারতো, কিন্তু ও না কিছু বলেছে আর না কিছু করেছে। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা প্রয়োজন। আর যদি ইমতিয়াজ মিহানকে কিছু বলতো, বিষয়টা ভালো দেখাতো না। তাছাড়া মিথি জানতে পারলে আরও ঘেটে যেত। নিজের ভাই বলে ছেড়ে দিত না মেয়েটা, বরং তুলকালাম বাঁধিয়ে ফেলতো। তাদের বন্ধুত্বে এত কোনো প্রভাব না পড়লেও মেয়েটার লজ্জায় আগের মতো স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতো না, অস্বস্তিতে গাঢ় হয়ে থাকতো সর্বদা। ভাই বোনের মধ্যে দূরত্ব তৈরি হতো তখন। দরকার কি এসব ঝামেলা করার? বিষয়টাকে ভুলে যাওয়াই শ্রেয়। সামান্য একটা ভুল, এমন কিছু না। এটা নিয়ে না বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন আছে বলে কেউ এই বিষয়ে অবগত করার দরকার। সব থেকে ভালো ব্যাপারটা সকলের অজানায় থাক, অথচ ছোট 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 ভুলগুলো একসময় বড় আকার ধারণ করে। পরিস্থিতি তখন হাতের বাইরে চলে যায়, চাইলেও কিছু করা সম্ভব না। ছোট ছোট ভুল থেকেই লাগাম টানতে হয়, যেন পরিবর্তিতে এমন ভুল করার সাহস না পায়। কখন আবার ছোট ছোট ভুলগুলোই অদেখা করে যেতে হলে সম্পর্কে স্বাভাবিক রাখতে সকলের অজানা অদেখা থেকে যায় কিছু বিষয়। সবাই নির্ভর পরিস্থিতির ওপর, মানুষের দেখার ওপর। তাছাড়া মিহানের জায়গায় অন্য কেউ থাকলে ইমতিয়াজ ভয়ঙ্কর শাস্তি দিত, সুস্থ থাকার মতো অবস্থায়ও রাখতো না। রবিনকে যেমন ছেড়ে দেয়নি, তার অবস্থাও খারাপ করে দিত। এখন ছেড়ে দেওয়ার একটাই কারণ মিথি। আর তাছাড়া ছেলেটা তো ভাইয়ের মতো দেখে, তাকে শাস্তি দিবে কি করে? আর কোনো কারণে শাস্তি দেবে তার বউয়ের দিকে খারাপ নজরে তাকানোর জন্য? ইমতিয়াজ যেন আর ওর কান্না ভেজের মুখটা ভুলতে পারছে না। চোখ বন্ধ করলে মেয়েটার ক্রন্দনরত মুখশ্রী ভেসে উঠছে। মেয়ে তো কত ছটফট করেছে, তার রাগ ভাঙানোর চেষ্টা করেছে তখন, আর সে কিনা। হাতে জ্বালা অনুভব হয় ইমতিয়াজের হুঁশ ফেরে। সিগারেটের স্যাকা লেগেছে, ওর হাত থেকে সিগারেট ছিল ভুলেই গিয়েছিল। ইমতিয়াজ সিগারেট না ফেলে হাতে চেপে ধরল। এই হাত দিয়েই তো আজ আরুকে ব্যথা দিয়েছিল। কি করে পারলো সে? কিছুটা শাস্তি যে তারও প্রাপ্য। সামান্য শাস্তি না হয় নিজেই নিজেকে দিল। যদি এতে মনের অস্বস্তিটা খানিকটা কমে আসে, ক্ষতি কি তাতে? এমন হাজারো শাস্তি সে নিজেকে দিতে প্রস্তুত। ইমতিয়াজ পুরোটা রাত নির্ঘুম কাটিয়ে দিল। রাতের শেষ প্রহরে গিয়ে আরুর পাশে শুয়ে পড়ে। পিছন থেকে আরুকে জড়িয়ে পিঠে মাথা ঠেকিয়ে রাখলো। ওর কান্নলতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার পাখি, আমার ভুল হয়ে গেছে। আজকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? আর কোনোদিন অন্যের রাগ তোমার উপর দেখাবো না, ভুলেও কখনো আঘাত করব না, ঠিক এমনভাবে। আজ বেশ বেলা করে আরুর ঘুম ভেঙেছে। নাকে এসে ঠেকলো তীব্র পুরুষালী ঘ্রাণ। মনে কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। আরু তাকিয়ে দেখলো ইমতিয়াজ তাকে এক হাতে জড়িয়ে ঘুমাচ্ছে। এমনভাবে ধরেছে যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই সে পালাবে। চুলগুলো কপালে পড়ে আছে, কেমন বেঘুরে ঘুমাচ্ছে। আরু কাল রাতে কখন ঘুমিয়েছে মনে নেই। ইমতিয়াজ ফিরলো, অথচ সে বুঝলেও না এতটা গভীর ঘুমে ছিল, টেরও পায়নি। কাল রাতে ইমতিয়াজ কখন বাড়ি ফিরলো, ওকে ডাকলো না কেন? খেয়েছে তো, নাকি ওর মধ্যে না খেয়ে ঘুমিয়ে পড়েছে? আর বেঘরে কেন ঘুমাচ্ছে? সারা রাত কি করছে? ঘুমায় নাকি? এত এত প্রশ্ন আরুর মনেই রয়ে গেল। ইমতিয়াজকে জিজ্ঞেস করা হয়নি, লোকটা যে ঘুমিয়ে মগ্ন, জিজ্ঞেস করবে কিভাবে? ঘুমটা ভাঙাতেও ইচ্ছে করলো না, থাক ঘুমাক। দেখেই বোঝা যাচ্ছে রাতে হয়তো ঘুম হয়নি ঠিক মতো, মুখটা কেমন শুকিয়ে আছে। কাল রাতের কথা আরও যেন বেমানি ভুলেই গেল। আসলে কি ভুলে গেছে? ভুলে যাওয়া সম্ভব? আরও ঘাড় কাত করে দেয়াল ঘড়ির দিকে সময় দেখে নিল। 9:30 বাজে। এখন না উঠলে অনেকটা দেরি হয়ে যাবে। আরও আস্তে আস্তে নিজের ওপর থেকে ইমতিয়াজের হাতটা সরিয়ে দিল। এমনভাবে সরিয়েছে এত ইমতিয়াজের ঘুম না ভাঙে। আরও দ্রুত নিচে নেমে সকালের নাস্তা তৈরি করলো। আরও জানে ইমতিয়াজ কাল না খেয়ে ঘুমিয়ে গিয়েছে। এক প্রকার তাড়াহুড়ো করে সব কাজ শেষ করলো মেয়েটা। বেশি কিছু করেনি, অল্প সময়ে যা পেরেছে তা দৌড় লাগালো। কাবার থেকে শাড়ি বের করে দৌড়ে গোসল করতে গেল। কাল রাতে কান্নার ফলে মাথা ভার হয়েছিল। গোসল না দিলে বোধহয় আরও মাথা ব্যথায় শেষ হয়ে যেত। এবার নিজেকে হালকা লাগছে। ভেজা চুলগুলো ছেড়ে টাওয়াল বারান্দায় ছেড়ে দিল। এখন তার কাজ ইমতিয়াজকে ঘুম থেকে তোলা। শুনছেন? কি হলো, উঠছেন না কেন? আরও বেশ কয়েকবার ডাক দিলেও ইমতিয়াজের ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। কি এমন ঘুমাচ্ছে যে এত ডাকার পরে উঠছে না? আরও এবার ইমতিয়াজকে আলতো করে ধাক্কা দিল। না, কোনো খবর নেই। দেখুন 10টা বেজে গেছে, খাবেন না? না খেয়ে এইভাবে ঘুমালে চলবে? এখন উঠে খেয়ে পড়ে না হয় আবার ঘুমাবেন। এবার ওঠেন, উঠতে বলেছি আপনাকে। কি হলো, কথা কানা চায় না? উঠছেন না কেন?
মুখের উপর পানির ফোঁটা পড়তেই ইমতিয়াজ চোখ মেলে তাকায়। চোখ খুলে এমন দৃশ্য দেখবে তা ভাবেনি ইমতিয়াজ, আর ওর দিকে ঝুঁকে আছে। তার মানে এই মেয়েটা ওকে ডেকে চলেছে এতক্ষণ ধরে, সারা রাত না ঘুমায়নি। তা কি মেয়েটা জানে এইভাবে তার ঘুম ভেঙে দেওয়ার শাস্তি দেওয়া উচিত? কি শাস্তি দিবে এই মেয়েটাকে? ভেজা চুল থেকে পানি মুখের ওপর উপচে পড়ছে, সদ্য গোসল থেকে বের হওয়া মনে হচ্ছে স্নিগ্ধার চাদরের মতো জুড়ে আছে। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে ওর স্পন্দন বেড়ে গেল। এমন স্নিগ্ধময়ীকে সে কি শাস্তি দিবে? সে নিজেই যেন খেই হারায়, কেমন আদুরে ভাব। একটু গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে হলো। সে কি ছুঁয়ে দিবে একটু? ইমতিয়াজ নিজের ইচ্ছেটাকে দমন না করে প্রাধান্য দিল, ছুঁয়ে দিল মেয়েটাকে, আর ওকে হ্যাচকা টান দিয়ে বিছানায় ফেলে দিল। ভেজা চুলে নাক ডুবিয়ে গভীর শ্বাস টেনে গলায় নাক ঘষতে লাগ, কপাল, গাল, নাক, গলায় ছোট ছোট আদরে ভরিয়ে দিল। ইমতিয়াজ হয়তো নিজের হুঁশেও নেই, ঘোর লাগা চোখ ঠোঁটে দৃষ্টি নিবদ্ধ করে। ইমতিয়াজের এমন চাহনিতে ওরও মিয়ে যায়, কেমন হাঁসফাঁস করতে লাগলো। কোনো রকমের ধরা গলায় বলল, ইমতিয়াজ। ব্যাস, আর কিছু বলতে পারলো না। ইমতিয়াজ ওর তর্জনী বৃদ্ধ আঙুল দিয়ে চেপে ধরল, আর ওর ফাঁক হয়ে যাওয়া ঠোঁট যুগল বন্ধ করে দিল। আরও হতভম্ব হয়ে ইমতিয়াজের দিকে তাকিয়ে আছে। এর আগেও ইমতিয়াজ ওর একটু আধটু কাছে এসেছে, কোলে মাথা রেখেছে, কপালে চুমু খেয়েছে, তখন তেমন লাগেনি। কিন্তু আজ যেন এই খোলাটি চোখে নিজের সর্বরাজ দেখতে পাচ্ছে। ইমতিয়াজের চঞ্চল অস্বাভাবিক চোখের দৃষ্টি এখন আরুর ঠোঁটে নিবদ্ধ। বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁটের কোনায় লেগে থাকা পানির ফোঁটাটুকু মুছে দিল। আরও নাড়াচাড়া বন্ধ হয়ে মূর্তির মতো শুয়ে আছে। ইমতিয়াজের চোখ থেকে নিজের দৃষ্টি সরায়নি। আজ কেন জানি ওই চোখের ভাষা আরও বুঝতে পারছে না। ইমতিয়াজ অধৈর্য হয়ে আরুর অঝোর নিদের অধর ডুবিয়ে দেয়। অনেকটা সময় পেরিয়ে গেলেও ইমতিয়াজ আরুকে ছাড়ল না, বরং নিজের সাথে আরও মিশিয়ে নেয় মেয়েটাকে। আরও দম বন্ধ হয়ে যাবার অবস্থা। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। ইমতিয়াজের যেন হুঁশ ফিরে, আরুকে ছেড়ে দেয়, তবে নিজের থেকে দূরে সরে না। আরুর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, আই এম সরি পাখি, কালকের জন্য দুঃখিত। বিশ্বাস করো, আমি এমনটা করতে চাইনি, কিন্তু নিজের রাগটাও কন্ট্রোল করতে পারিনি। আর এমন হবে না। আরও কিছু বললো না, হয়তো বলার মতো কিছু খুঁজে পেল না। একত প্রথমবার ওকে এইভাবে কাছে টেনে নিল। তারপর কালকের ঘটনা, ইমতিয়াজের করা কাজও ভুলতে পারছে না। কালকে ঘটে যাওয়া প্রত্যেকটা দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আরও চোখ বন্ধ করে নিল। ও এসব একদমই ভাবতে চায় না। ইমতিয়াজ আরও নীরবতার কারণ বুঝলে হয়তো মেয়েটার কোলে করে নিচে নেমে আসে, পা দিয়ে চেয়ার টেনে বসালো, হাতে টোস্ট আর ব্রেড নিয়ে তাতে কামড় দিয়ে আরোর মুখের সামনে ধরে। আরও চুপচাপ কামড় বসায়, কারো মুখে কোনো কথা নেই। ইমতিয়াজ নিজে খাচ্ছে কম, আরোকে খাওয়াচ্ছে বেশি। বাটি থেকে এক টুকরো আপেল নিয়ে আরোর মুখে তুলে ধরলো। আরও আপেল চিবাতে চিবাতে বলল, আর খাবো না। ইমতিয়াজ আর জোর করলো না। ইমতিয়াজ ভাবছে কিভাবে আরোর মন ভালো করা যায়। ও নিজেদের মধ্যে কোনো দূরত্ব চায় না। আরও কেমন মন মারা হয়ে থাকতে দেখে ইমতিয়াজের ভালো লাগছে না। ইমতিয়াজ অনেক ভেবে ঠিক করলো আরুকে নিয়ে বের হবে। আর এমনিতেও নিজের ব্যস্ততায় মেয়েটাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। হুমায়রা, আরও ওর মায়ের সাথে কথা বলছিল। ইমতিয়াজের মুখে নিজের নাম শুনে ওর দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। মুখে কিছু না বলে মাথা উঁচিয়ে ইশারায় করলো কি। আর ওর কাণ্ডে ইমতিয়াজ মৃদু হাসছে, তবে কিছু একটা মনে করে তা আবার মিলিয়ে গেল। বাইরে বের হব। আচ্ছা যান, আমাকে বলে যেতে হবে না। কখন ফিরবেন? বেশি রাত হবে কি? মনে আমি রাতে একা থাকতে পারি না, জানেনই তো। না চাইতেও কথাগুলো বলে ফেলে। প্রথম কথাগুলো একটু জোরে বললেও শেষের কথাগুলো মিনমিন করে বলল। ইমতিয়াজের মিলিয়ে যাওয়া হাসিটা যেন আবারও দৃশ্যমান হয়। কিছুটা গম্ভীর স্বরে বলল, রেডি হয়ে নাও, আমি একা যাচ্ছি। কে বলো তোমাকে? তুমিও যাবে আমার সাথে? আরুর কোনো হেলদোল না দেখে আবার বলল, আচ্ছা শোনো, বলছিলাম কি। জি বলুন। ইমতিয়াজের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে আরও জিজ্ঞেস করলো। আরও তাকানোতে ইমতিয়াজের বোধহয় একটু হিমশিম খেলো। খাবারই কথা, যে মেয়ে আগে ওর দিকে চোখ তুলে তাকাতো না, সে মেয়ে কিনা ওর চোখে চোখ রেখে কথা বলছে। ভয় টয় পায় না নাকি? একটু আগেও তো মিনমিন করছিল, এখন আবার কি হলো? ইমতিয়াজ একটু থেমে বলল, শাড়ি পরবে? দেখতে পাচ্ছেন না, শাড়ি পরেই তো আছি। আর কি শাড়ি পরবো? ইমতিয়াজ হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, না মানে বলছিলাম কি, তুমি তো একটু পরে বোরকা পরে প্যাকেট হয়ে যাবে। আজ বোরকা না পড়লে হয় না? কি? আরে মেয়ে চেঁচাচ্ছ কেন? চেঁচানোর মতো কিছু বলেছি? দিন দিন বেয়াদব হচ্ছ হুমায়রা। স্বামীর মুখে মুখে কথা বলো। ইমতিয়াজের কথায় আরও একটু থতমত খেলো। হো বেয়াদবি কখন করলো? না হয় একটু উঁচু গলায় কি বলে ফেলেছে, এ বেয়াদব বলবে? আর ওর অভিমান না কমে ইমতিয়াজের কথায় আরও বাড়ল বোধ হয়। নিজের দৃষ্টি সরিয়ে নিচু স্বরে বলল, আমি বোরকা ছাড়া কখনো বের হইনি। শাড়ি পরে কিভাবে বের হব? আর কেউ একজন বলেছিল তার বউ যেন অন্য কারোর সামনে শাড়ি পরে না যায়।
আরুর কথার ইঙ্গিত বুঝতে বাকি রইল না ইমতিয়াজের। আরও ওকে কালকের ঘটনা মনে করিয়ে দিচ্ছে। ইমতিয়াজ আবার হাসলো, প্রাণবন্ত সে হাসি। সকালে চুমু খেয়েও মেয়েটার অভিমান করলো না। এই ছোট্ট মেয়ের এত অভিমান। ইমতিয়াজ দেখবে আরও কতদিন এমন অভিমান করে থাকতে পারে। আরুকে নিয়ে ইমতিয়াজ বেরিয়ে পড়লো। মেয়েটা শাড়ি পরেনি, বোরকা পরেই বের হয়েছে। ওরা শহর থেকে অনেকটা দূরে গ্রামের ভিতর ঢুকে পড়লো। লোকজনের সমাগম অনেক কম। আরও এক মনে বাইরে তাকিয়ে আছে। কোথায় যাচ্ছে জানে না, জানার ইচ্ছেও নেই। ইমতিয়াজ যেখানে নিয়ে যাবে চোখ বন্ধ করে সেখানেই যাবে। আরও হাসছে। অল্প পরিচয়ে মানুষটার ওপর কতটা বিশ্বাস জন্মেছে ওর। ইমতিয়াজ নদীর ধারে এনে গাড়ি থামায়। আরও রাত ধরে নেমে এলো গাড়ি থেকে। নদীর তীর ঘেঁষে বেড়ে ওঠা কাশফুল বাতাসে তাপতে দুলছে। ইমতিয়াজ কতগুলো কাশফুল ছিঁড়ে হাঁটু রাতে ধরিয়ে দিয়ে ঘাসের ওপর বসলো। আরও ইমতিয়াজের কাঁধে মাথা রাখে। ইমতিয়াজ অদ্ভুত হাসলো। ও জানতো এমনটাই হবে। মেয়েটা কালোর ব্যবহারে কষ্ট পেয়েছে। নিজের করা কাজে ইমতিয়াজ অনুতপ্ত। তাই মেয়েটার মন ভালো করার জন্যই একটা পরিবেশ নিয়ে এলো। চুমু খেয়ে ওর মন ভালো হবে না তাও বোধ হয় আগে থেকেই জানতো। তবে সকালে আরুর অমন রূপ দেখে নিজেকে সামলাতে পারেনি। তাই কালকের ঘটনা ভুলে গিয়ে একটা চুমুই খেয়ে নিয়েছে। ইমতিয়াজও এক হাতে আরুকে জড়িয়ে ধরে। দুজন নিশ্চুপ হয়ে পরিবেশ উপভোগ করতে লাগলো। নীলচে আকাশ যেন ধীরে ধীরে কমলা বর্ণ ধারণ করছে। সেই কমলা বর্ণের হলদেটে আলো নদীর স্বচ্ছ পানিতে নিজেদের প্রতিচ্ছবি এঁকে নিয়েছে। আকাশে ঝাঁক বেঁধে পাখিরা উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে কোনো শিল্পকার যত্ন করে রং তুলে দিয়ে তাদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে। শরৎ মানেই প্রকৃতি নিজেদের ভিন্ন সাজে সজ্জিত করবে। শরৎ হলো শুভ্রতার প্রতীক। শরতের স্নিগ্ধতা যেন প্রকৃতিকে মোহিত করে প্রকৃতিকে হারিয়ে যাওয়া মানুষদের। হুমায়রা, ভালো লাগার ভালোবাসার পার্থক্য কি জানো? আরুকে কিছু বলতে না দিয়ে ইমতিয়াজ নিজেই বলল, ভালো লাগা হলো সাময়িক মোহ, যেটা সময়ের সাথে কেটে যায়। স্লান হয়ে আসে সমস্ত অনুভূতি, অনুরক্তি। আমাদের যে কাউকে ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসা যে কারোর জন্য ভালোবাসা আসে না। আর যার জন্য আসে তার জন্য আজন্মকাল এই অনুভূতি রয়ে যায়। সময়ের পরিক্রমায় এই অনুভূতি মিলিয়ে যায় না, বরং হৃদয় জুড়ে আন্দোলন করে বেড়ায়। ভালোবাসার নির্দিষ্ট কোনো বিশ্লেষণ নেই। চাইলেও কিছু শব্দে কয়েক লাইনে তা প্রকাশ করা সম্ভব না। আর যা সংজ্ঞায়িত করা যায়, কয়েক লাইনে প্রকাশ করা যায়, তার যা হোক ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কারো গভীর চোখে তাকিয়ে নিজেকে অনুভব করা। ওই চোখে তাকিয়ে গোটা তুমিটাকে দেখতে পাবে। একটা কথা কি জানো, ভালোবাসা সব থেকে বেশি সুন্দর অপ্রকাশ্যে। সকলে তো ভালোবেসে তা প্রকাশ করতে মরিয়া হয়ে ওঠে, অথচ তারা জানে না অপ্রকাশে ভালোবাসা ঠিক কতটা সুন্দর। দুজনে দুজনের অনুভূতি সম্পর্কে অবগত, তবু মুখ ফুটে কিছু বলে না। এর থেকে সুন্দর অনুভূতির কি হতে পারে? আপনি আমার ভালো লাগা নাকি ভালোবাসা? সেটা আমি কি করে বলবো বলো? এটা তো তোমার জানার কথা, তাই না? আমি জানি না। কেন জানো না? তোমার কি আরো সময় দরকার নিজের অনুভূতি জানার জন্য? আরও আনমনে হো বলল। পুরো আকাশ কমলা বর্ণে ছেয়ে গেছে। ইমতিয়াজ আকাশে দৃষ্টি রেখে বলল, কালকের জন্য সরি। আরও ইমতিয়াজের দিকে তাকায়। ইমতিয়াজ কেমন মুখ কালো করে রেখেছে। আরুর মোটেও ইমতিয়াজকে এমন অবস্থায় দেখতে ভালো লাগছে না। লোকটার চোখে মুখে অনুশোচনা স্পষ্ট। আরও নিচু স্বরে বলল, কতবার সরি বলবেন? সকালে তো একবার বলেছিলেন। যতক্ষণ না তুমি ক্ষমা করবে। আশ্চর্য, ক্ষমা করার প্রশ্ন কেন আসছে? বিশ্বাস করুন আপনি, আমি রাগ করিনি। তাহলে কি কষ্ট পেয়েছো? ইমতিয়াজের প্রশ্নে আরও কিছু বলল না। কি বলবে? সে সত্যিই কষ্ট পেয়েছে। শুধু আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে, দেখে দৌড়তে পারো না? আজব তো, আমি দেখে দৌড়বো নাকি না দেখে দৌড়াবো তা কি আপনার থেকে জানতে হবে? অবশ্যই জানতে হবে। এভাবে ঝড়ের গতিতে দৌড়ে এসে আমার গায়ের উপর কেন পড়লে? এবার যেন রাহি একটুই বিরক্ত হলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, ইচ্ছে করে পড়িনি, বুঝলেন? আপনি কোনো সিনেমার নায়ক না যে আপনাকে দেখে দৌড়ে আপনার গায়ে ঢলে পড়বো। আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি। একে তো দোষ করলে কই সরি বলবে, তা না মুখে মুখে তর্ক করছো। বেশ করেছি, বেশি কথা বললে আবার একই কাজ করব। তাই করো দেখি। নিহাত আমি ভদ্র ছেলে বলে তেমন কিছু করছি না। আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে কি হতো? আবার কি হতো জিজ্ঞাসা করছো? থাবড়ে গাল লাল করে ফেলতো। তাই নাকি? আর আমি বুঝি ছেড়ে দিতাম? কি করতে? দিতাম কানের নিচে দুইটা। আমাকে তো চিনে না, থাপড়ে চিনিয়ে দিতাম এই রাহিদা জামান কি চিজ। তাহলে তো তোমাকে বেয়াদব বলে ভুল করিনি। তুমি আজ তো একটা বেয়াদব। আর আপনি কি? হ্যাঁ, চেহারা দেখে ভদ্র মনে হলেও আপনি একটা অসভ্য, যার মধ্যে সভ্যতার লেশ মাত্র নেই। কি বললে তুমি? অনেকক্ষণ ধরে তোমার ফালতু কথা সহ্য করছি, বিদায় ভেবো না মেয়ে বলে ছেড়ে দিব।
আমার কোনো শখ নেই আপনার সাথে কথা বলার, নিজেই তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। ঝগড়া কোথায় করলাম? হতভম্ব হয়ে জানতে চাইল শোভন। ওদের ঝগড়ার মাঝে আরও বেরিয়ে এলো। ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুনে মূলত বেরিয়েছে। আরুর পেছনে ছোঁয়া শান্তাও এলো। ছোঁয়া আর শান্তা অবাক হয়ে একবার রাহির দিকে তো আরেকবার শোভনের দিকে তাকাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারলো না। এখানে কি হচ্ছে? আরুর কথায় যেন রাহি একটু সাহস পেল, গলা উঁচিয়ে বলল, ভাবি দেখো না, এই লোক অযথাই আমার সাথে ঝগড়া করছে। আরু জানে শোভন অযথা ঝগড়া করার ছেলে না, নিশ্চয়ই রাহি কিছু করেছে। আরু কিছু বলতে যাবে তার আগে শোভন বলল, এই মেয়ে অযথা ঝগড়া করছি, তুমি কি করছো তা বলছো না কেন? কি করেছি? হ্যাঁ, আমি তো ভাবির কাছেই যাচ্ছিলাম, মাঝখান দিয়ে আপনি সামনে এসে পড়লেন। আমি সামনে এসেছি নাকি তুমি দৌড়ে আমার? শোভন কিছু একটা ভেবে থেমে গেল। ছেলেটা বোনদের সামনে এইভাবে নিশ্চয়ই গলা ফাটিয়ে এমন কথা বলতে চায় না। পরে এ নিয়ে সবাই মজা উড়াবে, সে ফাজিল সবসময়। কি হলো ভাইয়া, থেমে গেলে কেন? দুষ্টু এসে ছোঁয়া জিজ্ঞেস করলো। ছোঁয়ার কথায় শোভন একটা ধমক দিতে গিয়েও আরুর কথায় চুপ করে গেল। ছোঁয়া এখন আর শুনতে হবে না, ভেতরে চলো। রাহি চলো, ভেতরে চাই। ভাইয়া তুমি এসো। ভেতরে গিয়ে সবাই নানা কথায় ব্যস্ত হয়ে পড়ে। রাহি সবাইকে পুরো বাড়িটা ঘুরিয়ে ছাদে নিয়ে গেল। পুরো ছাদ জুড়ে বাহারি রঙের ফুলের গাছ, খালি ছাদটা কোনায় কোনায় গাছে ভরপুর। আরও ইমতিয়াজকে বলে কয়েকদিন আগে গাছগুলো আনিয়েছে। বিভিন্ন মৌসুমের গাছ আছে বিধায় অনেক গাছে ফুল নেই। দিনের অনেকটা সময় আরও গাছগাছালির পেছনে কেটে যায়। নয়তো আরুর মতো ভীতু মেয়ে এত বড় বাড়িতে এত সময় একা থাকতে পারি? ছোঁয়া এত বড় বাড়ি দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। বিয়ের দিন আরুর সাথে এ বাড়িতে থেকে কেউ আসেনি, আজ প্রথম এলো। আজও আসা হতো না, শুধুমাত্র তৌসিফের পাগলামিতে সবাই এসেছে। বইয়ের মুখ গুজে থাকা শান্ত ছেলেটাও হঠাৎ করে অশান্ত হয়ে গিয়েছে। সকাল সকাল বাহানা ধরেছে আরুদির কাছে যাবে বলে। প্রথমে কেউ রাজি না হয়েও পরে সবাই রাজি হয়ে গেল। যেহেতু বিয়ের পর কারোরই এ বাড়িতে আসা হয়নি, তাই ছেলে মেয়েগুলোকে পাঠিয়ে দেয়। সবাই সারা বাড়ি ঘুরে বেড়ালেও তৌসিফ আরুর সাথে রান্নাঘরে বসে রয়েছে। দুজন মানুষের জন্য ভাইয়া এত বড় বাড়ি কেন বানিয়েছেন? ছোঁয়ার অবাক কথার লেশ এখনও কাটেনি। মূলত আরও এই বাড়ি কীভাবে থাকে ভেবে মেয়েটা অবাক হচ্ছে। ছোঁয়ার কথায় রুহি মুচকি এসে বলল, আসলে মামা মামির এমন একটা বাড়ির স্বপ্ন ছিল, তাই ভাইয়া তাদের ইচ্ছে অনুযায়ী এত বড় বাড়ি বানিয়েছে। ও আচ্ছা, তখন তুমি ভাইয়ার সাথে কি নিয়ে ঝগড়া করছিলে? ছোঁয়ার কথায় রাহি হাসি মাখা মুখে নিমেষেই রাগে পরিণত হলে মিছে হেসে বলল, আরে বলো না, ভাবিকে জড়িয়ে ধরতে গিয়ে। কি? এটা বলো না যে তুমি আরতিকে জড়িয়ে ধরতে গিয়ে ভুলে ভাইয়াকে জড়িয়ে ধরেছ। আরে না, জড়িয়ে ধরবো কেন? না দেখে দৌড়তে গিয়ে ওনার উপর পড়ে গিয়েছিলাম, এই যা। রাহির কথায় ওরা দুজন অট্টহাসিতে ফেটে পড়ে। রাহি এবার বুঝলো শোভন কেন চুপ করে গিয়েছে। নিজে বলে এখন নিজেই যেন লজ্জা পাচ্ছে। সোয়া আর শান্তাকে দেখে মনে হচ্ছে হাসতে হাসতে মরে যাবে। খাবার টেবিলে বসে শোভন পড়ছে আরেক জ্বালায়। সবাই যে যার মতো বসে পড়েছে, শুধুমাত্র রাহির পাশের চেয়ারটাই খালি। শোভন কোনো কিছু না ভেবে বসে তো পড়লো, কিন্তু এখন মনে হচ্ছে ওর বসা উচিত হয়নি। ছোঁয়া আর শান্তা ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। শোভন প্রথমে ব্যাপারটা খেয়াল না করলেও এখন ঠিক খেয়াল করেছে। আর এ বুঝতে পারলো রাহির পাশে বসায় ওরা হাসছে না, ওরা হাসছে অন্য কারণে। আর সেই কারণটা কি তা বুঝতে বাকি রইল না ওর। মাথা মোটা মেয়েটা নিশ্চয়ই সব বলে দিয়েছে। বুদ্ধিশুদ্ধি বলতে তো সব গোবর। ছ্যা, কি বলছি, গোবর দিয়েও তো সার হয়। এই মাথা মোটা মেয়েকে দিয়ে কোনো কাজেই দিবে না। এই মেয়ে দাঁড়াও, তুমি ছোঁয়া আর শান্ত কি বলেছো? প্রচণ্ড আক্রোশ নিয়ে রাহির দিকে প্রশ্ন ছুড়ে দিল শোভন। রাহি সেসবে খুব একটা পাত্তা দিল বলে মনে হলো না, বরং গলা উঁচিয়ে বলতে লাগলো, আপনি নিচে গিয়ে জিজ্ঞেস করেন, আমি ওদের কি বলবো? কিছু বলনি বলছো? তাহলে ওরা তখন হাসছিল কেন? আমি কি করে বলবো? তখন ছাদে শুধু আপনার উপর পড়ে যাওয়ার ব্যাপারটা বলেছিলাম। এখন ওরা যদি ওই বিষয়টাকে কেন্দ্র করে আপনাকে নিয়ে হাসাহাসি করে, তবে আমার কিছু করার নেই। আচ্ছা। শোভনের আচ্ছা বলাটা ঠিকভাবে নিতে পারল না রাহি। চোখ ছোট ছোট করে কয়েক পলক তাকিয়ে দ্রুত বসার ঘরে পা বাড়ালো। বাকিরা বসার ঘরেই আছে। দরজায় আরও জায়গায় রাহিকে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে রইল ইমতিয়াজ। কেমন অদ্ভুতভাবে প্রশ্ন করলো, তুই এখানে? তো ভাবি কই? ইমতিয়াজের এমন প্রশ্নে রাহির প্রবল হাসি পেল। না হেসে ভাবলো একটু মজা নেওয়া যাক। চোখে মুখে গম্ভীর ভাব এনে দৃঢ়ভাবে জবাব দিল, ভাবি তো নেই। নেই মানে? কোথায় গেল? সকালে না দেখে গেলাম। ইমতিয়াজের কথায় এবার রাহি না হেসে পারল না। প্রতিদিন আরও দরজা খুলে ইমতিয়াজের জন্য অপেক্ষা করে। হঠাৎ করে আরুর জায়গায় রাহিকে দেখে একটু হতভম্বই হয়ে গিয়েছিল, তাই তো এমন উদ্ভট প্রশ্ন করে বসে।
ইমতিয়াজ ভুলে গিয়েছে আরু আর যাই হোক রাগ করে বাবার বাড়ি যাওয়ার মতো মেয়ে না, কিন্তু আরুর ওপর এইভাবে রাগ দেখানোর পর ইমতিয়াজের এমন ভয় পাওয়াটা স্বাভাবিক। ইমতিয়াজের দাঁড়িয়ে থাকা অবস্থায় আরুর পানির গ্লাস নিয়ে ছুটে এলো। ইমতিয়াজ তার অভিমানী বউকে দেখতে লাগলো। কোমরের শাড়ির আঁচল গুজে ওর দিকে এগিয়ে আসছে। মেয়েটা সত্যি অন্যরকম, আর 5টা মেয়ের থেকে একেবারে আলাদা। আরুর জায়গায় অন্য কোনো মেয়ে হলে ওই ঘটনাটা কেন্দ্র করে কি কাণ্ডটাই না করতো, কিন্তু আরু খুব স্বাভাবিকভাবে নিজেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। ইমতিয়াজ নিজেকে খুব ভাগ্যবান মনে হয়, একদম মনের মতো একটা মানুষ পেয়েছে। মেয়েটাকে কই আদুরে আদুরে রাখবে, তা না কত বড় আঘাতটাই না দিল। ওই ঘটনার কথা মনে পড়লে ইমতিয়াজ তীব্র অনুশোচনায় দগ্ধ হয়। আরুর তো কোনো দোষ ছিল না, তাহলে ও কেন নিজের রাগ দমন করতে পারলো না? আরও যতই ওপরে ওপরে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, ইমতিয়াজ জানে আরু কতটা কষ্ট পেয়েছে। রাহি আরুকে দেখে সরে গেল। আরু ইমতিয়াজের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ইমতিয়াজ ভেতরে এক প্রকার অবাক হয়ে গেল, কেননা শোভন, তৌসিফ, শান্তা, সোয়া, রাহি সবাই মিলে যে যার মতো কথাই মেতে আছে। আর আরু ইমতিয়াজের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন, পানিটা খেয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। ওদের সাথে কথা বলি আগে। নিচে আগে ফ্রেশ হয়ে আসুন, পরে ওদের সাথে কথা বলবেন। ওরা সবাই এখানেই আছে, চলে যাচ্ছে না। আরও এক পর্যায়ে ঠেলে ঠুলে ইমতিয়াজকে উপরে পাঠিয়ে দিল। ইমতিয়াজ যেন যে হতভম্বতা কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছে না। আরও তো এমন করে না কখনো। তাহলে আর ওই ঘটনার পর রাগ না করুক, আরুর অন্তত উচিত ইমতিয়াজকে এড়িয়ে চলা। তাও করছে না মেয়েটা, এমন করছে যেন কিছুই হয়নি। আসলে কি ঘটা করে রাগ অভিমান করার মতো কিছু হয়েছে? হয়নি তো। তার মধ্যে তো সব কিছু ঠিকঠাক আছে। কি সুন্দর অবনীলা একে অন্যের সাথে মানিয়ে নিচ্ছে। প্রতিটা স্বামী স্ত্রীর উচিত একে অপরকে বুঝে চলা। একসঙ্গে চলতে গেলে ঝামেলা হবেই, তাই বলে সবটাকে ধরে বসে থাকলে তো হবে না। সর্বদা চেষ্টা করতে হবে যাতে সংসারে অশান্তি ঝামেলা না হয়। আর ঝামেলা হলেই সেটা বড় আকার ধারণ করার আগে মিটিয়ে নিতে হবে। সব থেকে বড় কথা, দুজনকে বুঝতে হবে। শুধু একজনের বোঝাতে কাজ হবে না। একে অন্যের সুবিধা অসুবিধা, ভালো লাগা মন্দ লাগা সব দিকে খেয়াল রাখতে হবে। মোট কথা, গোটা একটা মানুষকে বুঝে চলতে হবে। ব্যাপারটা কিন্তু মোটেও সহজ নয়। ইমতিয়াজ ফ্রেশ হয়ে আস্তে আস্তে সকলে ইমতিয়াজকে ঘিরে ধরলো। এই কয়েকদিনে ইমতিয়াজের সাথে সবাই ভালোভাবে মিশে গিয়েছে। রাতের বেলা সবাই মিলে রান্নার করার জেদ ধরলো। অবশ্য বুদ্ধিটা ছোঁয়া দিয়েছে। ওরা সংখ্যায় মোটামুটি অনেকজন। এক হাতে এত মানুষের রান্না করাটা কষ্টকর। তবুও দুপুরবেলা আরও এক হাতে সব কাজ করেছে। ওরা সাহায্য করতে চাইলেও আরও করতে দেয়নি। তৌসিফ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আরুকে সঙ্গ দিয়েছিল, এই যা। আরু রান্না জানলেও শাহানা কখনো আরুকে তেমন রান্না করতে দেয়নি। তিনি থাকতে তার আদরের মেয়ে কেন রান্না করবে? আরু মাঝে মধ্যে মায়ের নিষেধাজ্ঞা অমান্য করে টুকটাক কিছু কাজ করতো, এই যা। কিন্তু এই মানুষের রান্না কখনো একা হাতে করা হয়নি। তাই তো আরুর কষ্ট লাঘব করার জন্য সবাই এই সিদ্ধান্ত। আরুকে জোর করে বের করে দিয়ে নিজেরা রান্নাঘর দখল করে নিয়েছে। যেহেতু রাতের খাবার, তাই সবাই মিলে নুডলস আর হালকা পাতলা ভাজা পোড়া করার কথা ভেবে যে যার মতো কাজে লেগে গেল। তবে শোভন পড়েছে মাইন কাচি পায়। ওকে পেঁয়াজ কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। বেচারা কোনোদিন রান্নাঘরে হাঁড়ি কাছেও যায়নি। আর তাকে কিনা সবাই এভাবে জব্দ করছে। শোভন একে একে কাজে ব্যস্ত থাকা 3 রমণীর দিকে তাকালো। তারা যে ইচ্ছে করেই ওকে সাহায্য করার জন্য এই কাজ দিয়েছে তা বেশ ভালোই বুঝতে পারছে। কোনো রকম চোখের পানি ফেলে কাজ সম্পূর্ণ করলো। শোভনের এই অবস্থা দেখে রাই তো হেসে কুটি। শোভন কয়েকবার চোখ রাঙালেও কাজ হয়নি। অবশেষে বহু যুদ্ধ করে রান্না শেষ করলো। ওদের হাবভাব দেখে মনে হচ্ছে ওরা অসাধ্য সাধন করেছে। রান্নাঘরের অবস্থা বেহাল। আরও দেখার আগে সবকিছু গুছিয়ে নেয়। নুডলস থেকে শুরু করে ভাজা পোড়া সবই ভালো হয়েছে। সবাই খুশিতে আটখানা। আরুকে নিয়ে ইমতিয়াজ বারান্দায় বসে আছে বললে ভুল হবে। আরু বসে আছে আর ইমতিয়াজ ওর কোলে মাথা রেখে শুয়ে আছে। আরও আকাশ দেখছে আর ইমতিয়াজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হুমায়রা, আমাকে কি ক্ষমা করা যায় না? তোমায় কি খুব বেশি কষ্ট দিয়েছি? আমি কষ্ট পাইনি। বারবার ক্ষমা চেয়ে কেন নিজেকে ছোট করছেন? নিজেকে ছোট কোথায় করা হচ্ছে? তুমি ভুল করলে কি আমার কাছে ক্ষমা চাইবে না? তখন কি তোমার নিজেকে ছোট করা হবে, বা এটা মনে হবে যে তুমি আমার কাছে বারবার ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছো? আমি তেমনটা বলিনি। তাহলে তোমায় আমি কষ্ট দিয়েছি, অথচ তুমি আমায় ভালো মন্দ কিছু বলনি পর্যন্ত। খুব স্বাভাবিক আচরণ করছো। তবে কি আমার অস্বাভাবিক আচরণ করা উচিত? প্রশ্নবিদ্ধ চাউনিতে ইমতিয়াজের দিকে তাকালো আরু চাউনি দিকে ইমতিয়াজ হাসলো। আলতো এসে বলল, অস্বাভাবিক আচরণ কেন করবে? আমায় ক্ষমা করো, তাহলেই হবে। সত্যি বলছি, আমি কষ্ট পাইনি। কষ্ট পাওনি বলছো? আমি কেন বিশ্বাস করব তুমি সত্যি বলছো? এমনও তো হতে পারে যে আমি যেন নিজে তো অপরাধী না ভাবি, সেজন্য মিথ্যা বলছো। কি করতে হবে? আরুর প্রশ্নে ইমতিয়াজ অদ্ভুতভাবে হাসলো। একদম স্বাভাবিক কণ্ঠে বলল, চুমু খাও। ইমতিয়াজের কথায় আরুর চলতি হাত থেমে গেল। ইমতিয়াজ সময় ব্যয় করলো না। মুহূর্তে উঠে আরুকে নিজের কোলে নিয়ে
ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট মিলিয়ে দিল। সময়টা অক্টোবরের মাঝামাঝি। সকাল থেকে আবহাওয়া কেমন গুমট ভাব। হয়তো হারুর মতো তারও মন খারাপ, একটু কিছু হলে ভারী বর্ষণ হবে। আরও টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে, সামনে অবহেলায় পড়ে আছে বই, সেদিকে তার ধ্যান নেই। বিয়ের পর আরও একেবারে ভার্সিটি যাওয়া হয় না, কিছুদিন পর পরীক্ষা, এখন না পড়লেই নয়, তাই তো বই নিয়ে বসেছিল। কিন্তু পড়া আর হলো কই? এক পাতা দু পাতা করে পরপর অনেক পাতা উল্টাতে থাকলো, পড়াটা হলো না, হবে কি করে? আরুর তো পড়া লাটে উঠিয়ে ইমতিয়াজের ভাবনায় মতো। আরুর কিছু ভালো লাগছে না। আজ 3 দিন হলো ইমতিয়াজ বাড়িতে নেই, পুরো বাড়িতে আরও একা। 3টে দিন আরও কিভাবে কাটিয়েছে আরও জানে। আরুর অস্থিরতা যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। ইমতিয়াজকে ছাড়া আজকাল কিছুই ভালো লাগে না। বিয়ের প্রতি যেই মেয়েটার অনীহা ছিল, সে এখন রীতিমতো নিজের ধৈর্য বৈধ প্রেমিক পুরুষকে চোখে হারায়। সন্ধে হতে না হতেই আকাশ কালো করে মেঘ জমা হলো, অচিরেই সবকিছু অন্ধকারে ছেয়ে গেল। আরও বারান্দায় দাঁড়িয়ে ইমতিয়াজের কথা ভাবছে আর রহস্যে ঘেরা আকাশের অবলোকন করছে। ঝলমলে রোদ, উজ্জ্বল আকাশ আজ আরুকে হাতছানি দিচ্ছে না, বরং আরও ছোট্ট মনে ভয় ঢুকিয়ে দিল। আরুর এখন মনে হচ্ছে বাবার বাড়িতে না গিয়ে সে অনেক বড় ভুল করেছে, এতটা আবেগী হওয়া উচিত হয়নি। এখন কিভাবে থাকবে? ভয় করছে ভীষণ। আরুর ভাবনার মাঝে হুট করে বৃষ্টি এলো। উপভোগ করার মতো পরিবেশ হলো, আরুর কাছে ভয়ঙ্কর ঠেকলো এই ঝোড়ো হাওয়া। ইমতিয়াজের কাছে শেষ হবার বাড়ি ফেরার কথা চিন্তা করলো, কারণ এখানে থেকে লাভ নেই। আরুর কথা মনে পড়ছে, মেয়েটা নিশ্চয়ই ওর উপর অভিমান করে আছে। এই কয়েকদিন যোগাযোগ না করে। ইমতিয়াজে ইচ্ছে করে যোগাযোগ করেনি তা না, এই কয়েকদিন অনেক ব্যস্ত সময় পার করছে, কথা বলার সুযোগ হয়ে উঠতে পারেনি। আবার এদিকে বলতে গেলে ইচ্ছে করেই কথা বলেনি, মেয়েটা অভিমানী মুখ দেখার আশায়। আরও নিশ্চয়ই ইমতিয়াজকে দেখে চমকে যাবে। ইতিমধ্যে 7টা বেজে গিয়েছে, আর দেরি করা ঠিক হবে না। ইমতিয়াজ ড্রাইভ করা শুরু করলো, যেহেতু কবে আসবে তার ঠিক নেই, তাই আর সাথে করে ড্রাইভার আনেনি। বাইরের আবহাওয়া খুব একটা ভালো না, বৃষ্টির ঝাপটায় ঠিকমতো ড্রাইভারও করা যাচ্ছে না, পুরো রাস্তা ফাঁকা। হঠাৎ দু একটা গাড়ি খুব দ্রুত পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ইমতিয়াজ গাড়ির স্পিড বাড়িয়ে দিল, তবে বৃষ্টির প্রকোপে খুব একটা জোরে চালাতে পারছে না। আগের চেয়ে গতি কিছুটা কমিয়ে আনে, নয়তো বৃষ্টিতে যে প্রকোপ, বৃষ্টিতে এত স্পিডে গাড়ি চালালে দুর্ঘটনা করতে পারবে তা নিশ্চিত। ইমতিয়াজ ভাবছে আরুকে কি তার আসার কথা জানাবে নাকি সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ দিলে ব্যাপারটা মন্দ হয় না, বউকে একটু সারপ্রাইজ দেওয়া উচিত। ঘন্টা 3 বাদে বৃষ্টির দাপট কিছুটা কমে আসে, তবে থামেনি। ইমতিয়াজ হাতে ঘড়িতে সময় দেখিয়ে নিল, রাত 11টা ছুঁই ছুঁই। ইমতিয়াজ ভাবছে আজ রাতে আরুদের বাড়িতে যাওয়া ঠিক হবে না। ওর নিজের এলাকায় যেতে আরও ঘন্টা 3 সময় লাগবে, আবার আরুদের বাড়িতে যেতে 2 ঘন্টার মতো। এত রাতে না যাবাই ভালো। আরুকে সারপ্রাইজ দেওয়ার কথা আপাতত ছেড়ে ফেললো, কাল সকালে না হয় মেয়েটাকে চমকে দেওয়া যাবে। কথাটা ভেবেই ইমতিয়াজ মুচকি আসে, দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। রাত প্রায় 2:30টায় ইমতিয়াজ বাড়ির সামনে গাড়ি থামায়। এতটা পথ একা ড্রাইভ করে শরীর চলছে না, দুর্বল শরীরে গাড়ির সিটে হেলিয়ে দিল। কতক্ষণ চোখ বন্ধ করে ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে বাড়ির পথে হাঁটা দিল। বাড়ির সদর দরজা খোলা পেয়ে ইমতিয়াজ দুশ্চিন্তায় পড়ে গেল। আরও কি সদর দরজা না লেগেই বাড়ি চলে গেল? আরও তো এত কাণ্ডজ্ঞানহীন না। তবে ইমতিয়াজ আর ভাবতে পারছে না, এখন মনে হচ্ছে মেয়েটার খোঁজ নেওয়ার দরকার ছিল। এমন বোকামি কি করে করতে পারলো, ভাবতে এর আগে মাথা ফেটে যাচ্ছে। যত দ্রুত সম্ভব সিঁড়ি বেয়ে উপরে উঠলো, বুক দুরু করছে। ইমতিয়াজ কি ভয় পাচ্ছে? রুমের দরজাও হাট করে খোলা। ইমতিয়াজ শব্দ ছাড়া রুমে প্রবেশ করছে, পুরো ঘর জুড়ে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। ঝিঝি পোকার আওয়াজ এসে কানে বাড়ি খাচ্ছে। গায়ের শার্ট বৃষ্টিতে ফোটা ফোটা ভিজে, শরীরে আটসাট লেগে আছে। শার্টের বোতাম খোলার জন্য হাত দিতেই কেমন যেন কান্নার শব্দ কানে বাড়ি খেলো। বৃষ্টির শব্দ আর কান্নার শব্দ একসঙ্গে কেমন অদ্ভুত শোনাচ্ছে। ইমতিয়াজ হঠাৎ করে আরুর কথা মাথায় এলো। এতক্ষণ কেন ওর কথা মাথায় আসেনি? সদর দরজা খোলা পেয়ে ওর বোঝা উচিত ছিল মেয়েটা বাড়ি যায়নি। ভাবতেই রাগ যেন আরও বেড়ে গেল। এক মুহূর্তে মেয়েকে খুন করতেও হাত কাঁপবে না। ইমতিয়াজ পুরো ঘরে একবার নজর বুলিয়ে বারান্দায় পা বাড়ালো। আরও 2 পা ভাঁজ করে মাথা ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটে আছে, শরীর মৃদু কাঁপছে। শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। ইমতিয়াজের পা আটকে গেল, সামনে এগোনোর শক্তি পাচ্ছে না। নিজেকে কোনো রকমের সামলে আরুর দিকে পা বাড়ালো। আরও কাঁধে হাত রেখে খুব নিচু স্বরে ডাকলো, হুমায়রা। আরও চকিত মাথা তুলে তাকায়। কান্নার দরুন চোখ দুটো ফুলে কাজল লেপটে গিয়েছে। সাদা শাড়ি পরায় শরীরের ভাঁজও দৃশ্যমান। ইমতিয়াজ ঢোকিল। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ইমতিয়াজকে দেখে ওরও যেন জান ফিরে পায়। দুহাত দিয়ে জাপটে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। অনেকক্ষণ ধরে কান্না করায় গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ভাঙা গলায় কোনো রকমে বলল, ইমতিয়াজ, আমি আপনাকে ডেকেছিলাম, আপনি আসেননি। আরুর কথা শুনে ইমতিয়াজের বুক মোচড় দিয়ে ওঠে। আরও আস্তে ধীরে নিজের ভার ছেড়ে দিল ইমতিয়াজের ওপর। শরীর নেতিয়ে পড়েছে। ইমতিয়াজ সযত্নে আরও ছোট্ট শরীরটা নিজের সাথে মিশিয়ে নেয়। ইমতিয়াজ আরুকে এইভাবে এখানে মোটেও আশা করেনি। ও জানে আরও একা থাকতে পারে না, তাই বারবার বলে গিয়েছিল যাতে ও বাপের বাড়ি চলে যায়। কিন্তু মেয়েটা যে যাবে না তা কি একবারও বুঝতে দিত ওকে?
ইমতিয়াজ আর ভাবতে পারছে না, ওর উচিত ছিল নিজের আরুকে ওর বাড়িতে রেখে আসা। এত বড় ভুল কি করে করতে পারলো? ইমতিয়াজ আলগোছে আরুকে কোলে তুলে নেয়। মেয়েটা নিভু নিভু চোখে তাকিয়ে আছে, পুরো শরীর ঠান্ডায় অসর হয়ে আসছে। ইমতিয়াজের বুক কাঁপছে। আরও চুলের ভাঁজে হাত গলিয়ে আলতো করে চুমু খেলো। বরফ হয়ে ঠান্ডা হয়ে হাত দুটো নিজের মুঠোয় নিয়ে গরম করায় আস্তে করে ব্যস্ত হয়ে পড়ল। ইমতিয়াজ আরুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আরও শরীরে কম্পন কমার পরিবর্তে বেড়ে চলেছে, শরীরটাও কেমন গরম হয়ে আসছে। জ্বর আসবে নাকি? ইমতিয়াজ এখন কী করবে বুঝে উঠতে পারছে না। এদিকে নিজের শরীরটাও চলছে না। এত পর জার্নি করে এসে ভেবেছিল একটা ঘুম দিবে, তার হলো কই? ইমতিয়াজ আরুর দিকে অপলক তাকিয়ে আছে, দেখছে মেয়েটাকে। বোকা পাখিটা এত পাগলামি করবে জানলে ওকে রেখে যেত না। সময়ের ব্যবধানে মেয়েটা যে ওর প্রতি আকৃষ্ট হয়ে নিজের এমন হাল করবে কে জানতো? ইমতিয়াজ হালকা ঝুঁকে আরুর কপালে চুমু খেলো। সরে আসতে নিলে আরু ওর শার্টের কলার চেপে ধরে। ইমতিয়াজ না সরে আরেকটু ঝুঁকে আলতো করে আরুর গালে হাত চেপে জিজ্ঞেস করে, কি? যাবেন না? আমার কাছে থাকুন। আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। না, চলে যাবেন। আমি জানি আপনি চলে যাবেন। যাবো না তো সোনা, পাগলামি করছো কেন? আমি পাগলামো করছি? বলেই মেয়েটা কেঁদে দিল। আরুর কান্না দেখে ইমতিয়াজ হতভম্ব হয়ে গেল। হঠাৎ করে কেন কাঁদলো ঠিক বুঝতে পারছে না। কোমল স্বরে জিজ্ঞেস করলো, কি হলো? কাঁদছো কেন? আমি কি তোমাকে বকেছি? না তো। তবে কাঁদছো কেন বলো আমায়, না বললে আমি বুঝবো কি করে? আরুকে চুপ থাকতে দেখে ইমতিয়াজ আবার বলল, কি হলো? কথা বলছো না কেন? আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না, দেখো আমি আছি। আর বলতে পারলো না। আরুর কাজে ইমতিয়াজ যেন বাক শুদ্ধ হয়ে গেল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে ধরা গলায় বলল, হুমায়রা কি করলে? কি করলাম? তুমি আমি কি করেছো? কি হলো? কি হবে? হুমায়রা তুমি ঠিক নেই। ঠিক আছে, আমি না ঠিক নেই, জ্বরের ঘোরে আছো তাই। ঠিক থাকলে আমায় এভাবে চুমু খেতে পারতে না। মানছি আমি কয়েকবার তোমার কাছে গিয়েছি, তোমায় ছুঁয়েছি, কিন্তু কিন্তু কি? কিন্তু তুমি তো কখনো আমার কাছে আসোনি, তাহলে আজ কেন? আমার ছোঁয়া কি আপনার ভালো লাগেনি? ভালো লাগবে না কেন সোনা, ভালো লেগেছে তো। আমি তো তোমায় কাছে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। চাইলে তো প্রথম দিন কাছে টেনে নিতে পারতাম, সেই অধিকার ছিল আমার। তবুও কেন নিইনি জানো? আরু মাথা নাড়িয়ে না বোঝায়, মানে সে জানে না। কারণ আমি চেয়েছি তুমি স্বইচ্ছে সজ্ঞানে ভালোবেসে আমার কাছে আসো। আজ এসেছি তো। কেন এসেছো? ভালোবেসে তো আসোনি, ঘোরের মাঝে এসেছো। না না, আমি একদমই ঠিক আছি। দেখুন আমি একদম ঠিক আছি, আমি ঘোরের মাঝে আসিনি। তাহলে বলছো ইচ্ছে করে এসেছো? জানি না। জানো না মানে? জানি না বললে তো হবে না, আমাকে বুঝিয়ে বলতে হবে। আপনি অনেক খারাপ। আপনি মেয়েটা নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না, কথা আটকে আসছে। কি? ইমতিয়াজের থেকে খানিকটা দূরে সরে গেল আরু। প্রত্যুত্তর করলো না, আর কথার পিঠে কথা বলতে ইচ্ছে করছে না। চুপচাপ চোখ বুজে রইল। ইমতিয়াজ আরও চোখের পাতায় চুমু খায়। বন্ধ করা থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইমতিয়াজ হয়তো তা দেখলো, হাত বাড়িয়ে মেয়েটাকে নিজের কাছে টেনে নেয়। দুজনের নিঃশ্বাসের আনাগোনা বেড়ে চলেছে। বৈধ ইচ্ছেরা অন্তরেন্দ্রিয় থেকে কাজে পাওয়ার তীব্র বাসনা জানান দিচ্ছে। এতদিন যা করেনি আজ এই গভীর রাতে তা করতে চাইছে ইমতিয়াজ। আরও চোখের ভাষা বুঝতে মোটেও অসুবিধা হয়নি ইমতিয়াজের। ওই চোখের ভাষা সে বুঝে। আর চোখে তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, সব লজ্জা দ্বিধা দূরে সরিয়ে মেয়েটা তাকে নিজে থেকে কাছে চাইছে। সে ফিরিয়ে দেবে কেমন করে? ফিরিয়ে দেওয়াটা কি ঠিক হবে? না। আরুর মনে তখন নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভাবে ইমতিয়াজ হয়তো তাকে চায় না, নয়তো কি এমন দূরে ঠেলে দেয়। ইমতিয়াজ তো এমনটাই চেয়েছিল, তার পাখি নিজে থেকে এসে ধরা দিবে। আজ তার চাওয়া পূরণ হয়েছে। তবে এই দূরত্ব কেন? আর কত দূরে থাকবে? তারও তো মন চায় পাখিকে আদরে আদরে ভরিয়ে দিতে। ইমতিয়াজ নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে আরুকে কাছে টেনে নেয়। কালো বিলম্ব না করে আদরে পরশ দিতে লাগলো ছাড়া অঙ্গে। আরও নিজেকে উজাড় করে দেয় মানুষটার কাছে। রাতের গভীরতা ওদের শ্বাস প্রশ্বাস প্রবল হচ্ছে, বেড়ে চলেছে উন্মাদনা। সকালে ঘুম ভাঙতেই আরও নিজেকে ইমতিয়াজের বুকে আবিষ্কার করলো। লজ্জায় বোধ না হয়ে ইমতিয়াজকে দেখতে লাগলো মেয়েটা। লজ্জা যে লাগছে না তা নয়, বরং কাল রাতে নিজের করা কাজে লজ্জায় এসে আষ্ট্রপৃষ্ঠে আঁকড়ে ধরেছে তাকে। জ্বরের করে কি আবোল তাবোল বকেছে কে জানে, আবার আলতো করে চুমুও খেয়েছিল। ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আরুর। নিজে থেকে কি বেহায়াটাই না করলো।
যদিও একটু ঠোঁটে ঠোঁট ছুঁয়েছে, তবুই এই মুখ ইমতিয়াজকে দেখাবে কি করে। ইমতিয়াজ এখনো ঘুমে মগ্ন। আরও উল্টে ঘুরে ঘড়ির দিকে তাকাতে নিলেই শরীর ব্যথা অনুভব করলো। সুখ নামক এই ব্যথায় কাছে শরীর ব্যথা যেন তুচ্ছ। ভালোবাসার মানুষের ছোঁয়ায় যে এত সুখ জানলে বোধহয় মেয়েটা অনেক আগেই স্বামী নামক পুরুষের কাছে নিজেকে উজাড় করে দিত। আরও ব্যথাকে দূরে সরিয়ে দ্রুত গোসল সেরে রান্নাঘরে পা বাড়ালো। কাজ করা অবস্থায় পেটে কারোর ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল মেয়েটা। ঘাড় ঘুরিয়ে পেছনে থাকা মানুষটার দিকে তাকানোর প্রয়াস করল না। ইমতিয়াজের ভেজা চুলের পানিতে আরুর কাঁধ ভিজে যাচ্ছে। এই লোক আমার নিঃশব্দে কখন এসে তার পিছনে দাঁড়িয়েছে। আরও সাড়া না পেয়ে ইমতিয়াজ আরও গভীরভাবে মিশিয়ে নেয় নিজের সাথে। তাতেও মেয়েটা ব্যথা কুকিয়ে ওঠে। কি হলো, ব্যথা পেয়েছো? ফের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ব্যথা পেলে কি করে? বাসায় তো পেন কিলার নেই, তাই না? থাকবেই বা কি করে? আগে কি প্ল্যান করে রেখেছিলাম যে কাল রাতে ওভাবে আমরা এক হব? ইমতিয়াজ শেষ করতে পারল না। ওর উল্টো ঘুরে মুখ চেপে ধরে। ছি, বেহায়া পুরুষ, চুপ করুন, কী সব বলে চলেছেন? ইমতিয়াজ আরুর হাতে চুমু খেলো। আরও হাত সরিয়ে নিতে বললই, কি বলেছি বলো? আমি তো কিছু বলতে পারলাম না, তার আগেই তো তুমি আমার বুক চেটে ধরলে। বলতে হবে না, যান এখান থেকে, কাজ করতে দিন আমায়। তা করো কাজ, কেউ তো নিষেধ করেনি। না, আপনি এখান থেকে যান, আপনি থাকলে আমি কাজ করতে পারবো না। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। এমন ভাব করছো যেন আমি তোমাকে খুব জ্বালাচ্ছি। বলতে বলতে ইমতিয়াজ বেরিয়ে গেল। ওরও কাজ শেষ করে সারা বাড়ি খুঁজেও ইমতিয়াজকে পেল না। এলো কোথাও হয়ে গেল নাকি? বাইরে গেল তো তাকে বলে যেত। ইমতিয়াজ ফিরল ঘন্টা খানেক পর। হাতে থাকা প্যাকেটটা আরুর দিকে বাড়িয়ে দিল। আরও হাত বাড়িয়ে সেটা নিল না, বরং কিছুটা রাগ নিয়ে বলল, কোথায় গিয়েছিলেন? আরও রাগ দেখে ইমতিয়াজ হাসলো। মেয়েটা পাগলামি যেন দিনকে দিন বেড়ে চলেছে। বইয়ের মতো ওর থেকে কৈফিয়ত চাচ্ছে, কেমন খেপে আছে দেখো। ইমতিয়াজ ভাবলো উল্টোপাল্টা কিছু বললে রাগ বাড়বে, ঠিক হবে না। হাতের প্যাকেটটা নেড়ে ছেড়ে বলল, এটা আনতে গিয়েছিলাম। আমায় ভুলে যাবেন না? আরুর কথায় ইমতিয়াজ বুঝলো মেয়েটা বলে যাওয়া উচিত ছিল। নিশ্চয়ই এতক্ষণ খুঁজেছিল তাকে। ইমতিয়াজ কণ্ঠ খাতে নামিয়ে বলল, তুমি কাজ করছিলে তাই আর বলিনি, ভাবলাম যাব আর আসবো। এই, আপনার যাওয়া আসা পুরো 40 মিনিট লেগেছে। মোড়ের ধারে গিয়েছিলাম। হেঁটে? হুম। গাড়ি নিয়ে যেতেন, হেঁটে কেন গেলেন? আর এতটা ব্যথা করছে না, এত দূর গিয়ে ওষুধ আনার কোনো মানেই ছিল না। মানে ছিল না কি তা তোমার না বুঝলেও চলবে। আমার জন্য তোমার এই অবস্থা। আপনি? কোনো কথা না হুমায়রা, চুপচাপ আগে নাস্তা করে নাও, ঔষধটা খেতে হবে। আরও না খেয়ে খাবার নাড়াচাড়া করতে দেখে ইমতিয়াজ বলল, খাইয়ে দিব? আরও কোনো বনিতা ছাড়া মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। ইমতিয়াজ আরুকে খাইয়ে দিয়ে পেন কিলারটা খাইয়ে দিল। মায়াকুঞ্জ বাড়িটা কুমিল্লার একদম শেষ মাথায় হওয়ায় আশেপাশে তেমন একটা দোকান নেই। সব দোকান মেন রাস্তায়। আরও জন্য ইমতিয়াজ এত দূর হেঁটে গিয়েছে ভাবতেই ওর সুখ সুখ লাগছে। এমন একটা জীবনসঙ্গী পাওয়া নিজেকে ভাগ্যবতী নারী মনে হয়। নারী তো, বয়স 20-এর কোঠায় না পড়লেও নিজেকে এখন পরিপূর্ণ বিবাহিতা নারী মনে হয়। ইনশিয়া, মাকে জ্বালাতন কেন করছো? মাম্মামকে জ্বালাতন করছি না তো পাপ্পাই, আমি তো মাম্মামকে আদর দিচ্ছি। তাই আমার মাটা তার মাম্মামকে আদর দিচ্ছে? হুম। আচ্ছা, হয়েছে আদর দেওয়া। এখন চলো আমরা বাহিরে যাই, মাম্মাম রেস্ট নিবে। চলো আমরা তাপ্পির কাছে যাই। তাপ্পির কাছে যাবো না পাপাই, মাম্মাম যাবো। তুমি না বাবার গুড গার্ল, বাবার সব কথা শোনো। ইনশিয়া মাথা উপর নিচ নাড়িয়ে বোঝালো সে গুড গার্ল। বাবা সে সব কথা শুনে। তাহলে বাবার কথা শুনছো না কেন? বললাম না মাম্মাম অসুস্থ। চলো আমরা তাপ্পির কাছে যাই। তাপ্পি বউ সেজে বসে আছে তোমাকে দেখাবে বলে। তুমি দেখবে না? না, দেবো না, আমি ভাইয়ের কাছে যাবো। তুমি দুষ্টুমি করলে তো ভাই আসবে না সোনা। আমি দুষ্টুমি করছি না তো পাপাই, তুমি ভাইকে বলো না আসতে। বলবো তো, তুমি আমার কথা শোনো। আমার কথা শুনলে আমি বলবো ভাই যেন তাড়াতাড়ি চলে আসে। সত্যি বলতো পাপাই? হ্যাঁ মাম্মনি। বাবাই কি কখনো তার সোনাটাকে মিথ্যে বলেছে বলো? না, বলেনি তো। তাহলে চলো এখন। দাঁড়াও, আবার কি? মাম্মামকে আদর দিয়াছি। একটু আগে না দিলে? ওটা তো মাম্মামকে দিয়েছি, এবার ভাই বাবুকে দিব। বলেই ঘুমন্ত আরুর পেটে চুমু খেলো। ইমতিয়াজ আর আরুর একমাত্র রাজকন্যা ইনশিয়া অরু। ছোট্ট মেয়েটা যেই না শুনেছে তার একটা খেলার সঙ্গে আসবে, সেই থেকে সে ছুটে ছুটে মায়ের কাছে বসে আছে। অথচ সারাদিন তার দেখা পাওয়া যায় না। সারা বাড়ি টই টই করে ঘুরে বেড়াবে।
আজ রাহি আর শোভনের বিয়ে। দীর্ঘ 5 বছর প্রণয়ের পর আজ তা পূর্ণতা পেতে চলেছে। তাদের প্রথমবার দেখা হয়েছে, অথচ ঝগড়াতেই কেন্দ্র করে। সেই থেকে কিভাবে প্রেম হলো তা কারোর জানা নেই। হুট করে শোভন একদিন বলে উঠলো সে বিয়ে করবে। পরিবারের সবাই তো মহা খুশি, বয়স তো কম হলো না। সে কতদিন ধরে বিয়ের কথা বলছে, অথচ তার একটাই কথা সে বিয়ে করবে না। আর সেই ছেলে কিনা নিজে বিয়ের কথা বলছে। সবাই খুশি হতে পারে না এখনই বিয়ে দিয়ে দিতে। মেয়েকে জানতে চাইলে শোভন যখন রাহির কথা বলে তখন সবাই অবাক হলেও কেউ তা আপত্তি করেনি। তবে ওদের কথা শুনে ছোঁয়া আর শান্তা যেন এক প্রকার শখ খেলো। এরা দুটো যখন দেখা হতো তখনই ঝগড়া করে কুল পেত না। তাহলে প্রেম হলো কখন? তার থেকে বড় কথা, এত বছর ধরে তাদের ভাই তাদের অগোচরে প্রেম করে গেল, তারা খুনা করে টেরও পেল না। কিভাবে কি হলো হাজার চেষ্টা করেও জানতে পারলো না কেউ। শুধু এতটুকু জানতে পেরেছে প্রেমের প্রস্তাব নাকি শোভন দিয়েছিল। রাহির সাথে ঝগড়া করলেও শোভন ছেলে হিসাবে খারাপ না। তার থেকে বড় কথা, রাহির মতো একটা মেয়ের জন্য শোভন ঠিক আছে। আজ শোভন আর রাহির গায়ে হলুদ ছিল। কে কোন পক্ষ হয়ে বিয়েতে উপস্থিত হবে সে নিয়ে আরু আর ইমতিয়াজের ঝামেলা পেকে গেল। আরুকে কোনে পক্ষে আর ইমতিয়াজকে বড় পক্ষে হয়ে বিয়েতে উপস্থিত হতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার হয় সর্বশেষে। বউ চলে যাবে তা ইমতিয়াজ হতে দিবে না, তাই অনেক ভেবেচিন্তে আরুকে নিজের কাছে কিভাবে রাখবে তা পরিকল্পনা সেরে নেয়। ইমতিয়াজ নিজের সিদ্ধান্তে সবাইকে জানাতে কেউ দ্বিমত পোষণ করেনি। তা বড়রা এই প্রস্তাবে শুনেও নাকচ করে দিয়েছে। তাদের একটাই কথা, নিজেদের বাড়ি থাকতে মেয়ে শ্বশুর বাড়িতে কেন ছেলের বিয়ের আয়োজন করবে? লোক সমাজ বলতে কিছু আছে? সমাজের মানুষ এটা ভালো চোখে দেখবে না। ইমতিয়াজের এই মুহূর্তের জন্য শ্বশুর বাড়ির লোকদের ওপর চরম শত্রু মনে হলো, যারা কিনা তার বাচ্চা মাকে তার থেকে আলাদা করার চেষ্টা করছে। ইমতিয়াজ কি করবে ভেবে পেল না। নিজেকে কেমন অসহায় লাগছে। শালাশালি বোন, এমনকি তার বউ তার সঙ্গে বিরোধিতা করবে তা সে ভাবেনি। সবাই যখন তার বিপক্ষে চলে গেল তখনই ইমতিয়াজ একটা কঠিন সিদ্ধান্ত নেয়, যে করে হোক বউকে তার কাছে রাখতে হবে। তখন না হয় আরুকে তাকে ছাড়া বাবা বাড়ি যাওয়ার মতো দুঃসাহসিকতা কাজ করার শাস্তি দিবে। ইমতিয়াজ সকলকে সাফ সাফ জানিয়ে দিল মায়াকুঞ্জে এই বিয়ে না হলে এই বিয়ে হবে না, সে তার বোনকে দিবে না। ইমতিয়াজের কাজকর্মে সবাই যেন হতভম্ব। ইমতিয়াজ যে এমন একটা কথা বলবে তা কেউ ভাবেনি। অবশেষে অনেক কাজকর পুড়িয়ে সকলকে রাজি করানো গেল। সকলে রাজি হতে বেচারা ইমতিয়াজ হাঁপ ছেড়ে বাঁচে। আর একটু হলে বইয়ের অভাবে মরেই যেত। কখন যে একটা বউ পাগল হয়ে গেল বুঝে উঠতে পারলো না। তবে সে না বুঝেও তার কাজে সবাইকে বোধহয় বুঝাতে বাকি নেই, তাই তো রাজি হয়েছে। সারাদিন কাজ করে আরো ক্লান্ত শরীর নিয়ে বিছানা এড়িয়ে দিল। অমনি দরজা লাগানোর শব্দ পেয়ে চকিতে মাথা তুলে তাকায়। ইমতিয়াজ দরজা আটকে ওর দিকে তাকিয়ে আছে। ইমতিয়াজকে দেখে আরুর মুখে হাসি ফুটে উঠলেও বেশিক্ষণ টিকলো না। ইমতিয়াজ ঝুঁকে আরুর গাল চেপে ধরে। আরু শান্ত চোখে ইমতিয়াজের দিকে তাকায়। ইমতিয়াজ যেন আরো দৃষ্টি দেখেও দেখলো না। খানিকটা চাপা প্রয়োগ করে হিসিয়ে বলল, কি বউ আমাকে ছেড়ে চলে যাবে? খুব শখ না ভাইয়ের বিয়ে খাওয়ার? তা দেখলে তো আমি কি করলাম। ইমতিয়াজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ব্যথা পাওয়ার জন্যই তো ধরেছি। তখন বাবার বাড়ি যাওয়ার কথা শোনে না করনি কেন? আরো হেসে উঠলো। ইমতিয়াজও হাসলো, ঠোঁটে আলতো চুমো খেলো। বউ ছাড়া আমি অসহায় তা জেনে আমার স্বামীরটা ইচ্ছে করে এমন করছে, তাই না? এখন যে স্বামীর মিষ্টি শাস্তি ভোগ করতে হবে, কি শোনা তুমি প্রস্তুত তো? আরও চোখে হাসলো। হলুদের অনুষ্ঠান শেষ হলো রাতে। রঙিন মরিচা বাতি আর পুরো মায়াকুঞ্জ সাজানো হলো। এতে যেন বাড়ির সৌন্দর্য আলাদাভাবে ফুটে উঠেছে। ইমতিয়াজের বাড়ির সামনে খোলা জায়গায় পাশাপাশি দুটো স্টেজ করা হয়েছে। একটাতে রাহিকে বসানো হয়েছে আর একটাতে শোভনকে। সব মেয়েরা সেজে গুজে রাহিকে ঘিরে বসে আছে বললে ভুল হবে। ওরা সবাই প্ল্যান করেছে কাল কিভাবে বরের পকেট খালি করা যায়। আর অন্যদিকে বেচারা ছেলেরা খেটে মরছে। কিছুক্ষণের মধ্যে হলুদের অনুষ্ঠান শুরু হবে, কিন্তু ইমতিয়াজ আর আরু এখনো আসেনি। ওরা এলেই হলুদের পর্ব শুরু হবে। সবাই যখন ব্যস্ত তখনই আরু ইমতিয়াজের এলো। ইনশিয়াকে কোলে নিয়ে এক হাত দিয়ে আরুকে হাত ধরে হেঁটে আসছে। সকলে ওদের দিকে মুগ্ধ নয়নে চেকে আছে। অসম্ভব রকমের সুন্দর লাগছে ওদের তিনজনকে। আরু আর ইমতিয়াজ ম্যাচিং ড্রেস পরেছে। আরুর গায়ে কলাপাতা রঙের শাড়ি, ইমতিয়াজের গায়ে একই রঙের পাঞ্জাবি, আর ইনশিয়াকে হালকা পিঙ্ক কালারের বারবি ড্রেস পরিয়ে একদম বারবি সাজিয়ে তুলেছে। তাতে যেন সবার মুগ্ধতার শেষ নেই। আরুর জ্ঞান ফিরতে মনে হলো তাকে কেউ পেছন দিক থেকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে। আরও অবাক হলো না। সে যেন জানতো এমনটাই হবে। 7 বছর আগে করা পাগলামি চোখের সামনে ভেসে উঠতে আরও চোখ বন্ধ করে নেয়। বিয়ের 6 মাস যেতেই আরও নিজের মাঝে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করে। বিষয়টা আন্দাজ করতে খুব বেশি অসুবিধা হলো না। এত সতর্কতা অবলম্বন করার পরেও কিভাবে প্রেগনেন্ট হলো তাই মাথায় এলো না। ইমতিয়াজও কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। এত দুশ্চিন্তা আসার মাঝেও নতুন প্রাণটার কথা ভাবতেই দুজনের হৃদয়ে জুড়ে গেল অদ্ভুত এক শুকানো অনুভূতি। ছোট ছোট হাত পা নেড়ে আধো আধো বুলিতে কখন বাবা মা ডাকবে সে অপেক্ষার প্রহর গুনতে লাগলো আরও ইমতিয়াজ। তবে তাদের অপেক্ষার প্রহর শেষ করে ছোট প্রাণটা আর দেখা দিল না। যেমন অনাকাঙ্ক্ষিতভাবে এসেছিল
তেমনই অনাকাঙ্ক্ষিতভাবে বিদায় নেয়। আর ওর প্রেগনেন্সির পর ওর বাবা মা এসেছিল মেয়ের সাথে দেখা নিয়ে যেতে। তাদের একমাত্র মেয়ে কিনা মা হবে, তারা নানা নানি হবে, তাদের সুখের অন্ত নেই। তারা তাদের সাথে ওরকে নিয়ে যাবে বলে জানায়। যেহেতু এই বাড়িতে আরও দেখার মতো কেউ নেই, তাই তাদের কাছে মেয়ে নিয়ে যাবে। আর তাছাড়া মেয়েরা প্রথমবার মা হলে সাধারণত বাবার বাড়িতেই থাকে। আর ওকে ছাড়া থাকতে হবে শুনে ইমতিয়াজ খারাপ লাগলো। পরে ভাবলো ঠিকই তো, এখানে তো কেউ নেই, আর ইমতিয়াজ আরও ঠিক মতো দেখাশোনা করতে পারবে না, তার চেয়ে বরং শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলেই ভালো হবে। তবে আরও বেঁকে বসলো, ও কিছুতেই বাবার বাড়ি যাবে না, ইমতিয়াজের কাছে থাকবে। ভাবা যায় যে মেয়ে বাবা মা ছাড়া কিছুই বুঝতো না, সে এখন বাবার বাড়ি যেতেও চাইছে না। আর ওকে বুঝেও রাজি করানো গেল না। তার একটাই কথা, সে প্রথমবার মা হচ্ছে, ইমতিয়াজ প্রথমবারের মতো বাবা হবে। আর এই সুন্দর মুহূর্ত থেকে ইমতিয়াজকে বঞ্চিত করতে চায় না। ও চায় ওর মতো ইমতিয়াজও যেন প্রত্যেকটা মুহূর্ত নিজের চোখে থেকে উপভোগ করতে পারে। অবশেষে আরও জেদের কাছে হার মেনে সকলের সিদ্ধান্ত মেনে নেয়। তবে শাহানা কয়েকদিন থেকে গেল। যেহেতু কামরুজ্জামান একা, ওনার খাওয়া দাওয়া তেমন সমস্যা না হলেও ওনাকে তো আর একা রাখা যায় না, তাই তিনি সপ্তাহখানেক থেকেই চলে গেলেন। চোখের পলকে যেন কয়েক মাস কেটে গেল। আগের থেকে আরও স্বাস্থ্য অনেকটা বেড়েছে, গায়ের উজ্জ্বলতাও চোখে পড়ার মতো। মানুষ বলে প্রেগনেন্সির সময় নাকি মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়, সৌন্দর্যতাও নাকি মিলিয়ে যায়। কই, আরও সৌন্দর্যতা তো দিন দিন বেরিয়ে চলেছে। ইমতিয়াজ তো মুগ্ধ নয়নে তার বইয়ের দিকেই তাকিয়ে থাকে। ইমতিয়াজ তো ভেবেছিল এখন বাচ্চা না নিলে ভালো হতো, এত কম বয়সে হয়তো মেয়েটা এসব দায়িত্ব নিতে পারবে না। তবে এখন মনে হচ্ছে আরও বেস্ট মা হবে। ইদানিং আরও খুব একটা খেতে পারে না। ইমতিয়াজ জোর করে মুখে তুলে দিল, বমি করে ভাসিয়ে দেয়। ইমতিয়াজ খুব স্বাভাবিকভাবে সবটা পরিষ্কার করে, একটু নাক মুখ কুচকায় না। আর ওর অবস্থা দেখে ইমতিয়াজের মনে হয় বাচ্চাটা নেওয়া ভুল হলো, মেয়েটা কি অবস্থায় না হচ্ছে। পরক্ষণ আবার সেসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে। আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী, নয়তো এমন সতর্কতা অবলম্বন করার পরেও এমনটা হওয়ার কথা না। নিজের চোখের সামনে আরও এই অবস্থা যেন ইমতিয়াজ সহ্য হয় না। রাতের বেলা মেয়েটা একটুও ঘুমাতে পারে না, সারা রাত না ঘুমিয়ে পার করে, বিছানায় শুয়ে ছটফট করতে থাকে। আরও সাথে ইমতিয়াজও নির্ঘুম রাত কাটায়। যন্ত্রণা যখন মেয়েটা ফুপিয়ে ওঠে তখন ইমতিয়াজের চোখেও ঘুম ভেঙে যায়। বিরক্ত হয় না সে, মেয়েটাকে বুকে আগলে নিয়ে অতি যত্নে মাথায় হাত বুলিয়ে দেয়। নিজের ঘুম হারাম করে মেয়েটার জন্য রাত জেগে থাকে। আর ওর কষ্ট দেখে মনে হয় যদি কোনোভাবে এই কষ্টের ভাগ নিতে পারতো। মেয়েটার কষ্ট যে সহ্য হয় না। আর তখন 7 মাস, ভারী পেট নিয়ে হাঁটচলা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ শুয়ে বসে কাটিয়ে দেয়, এর মাঝে আবার পায়ে পানিও এসেছে। আরও এসব বসে থাকতেও ভালো লাগে না। ইমতিয়াজও বাড়িতে নেই, তাই ভাবলে একটু বাগানে যাওয়া যাক। আরও আস্তে ধীরে পা ফেলে সাবধানতা অবলম্বন করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। তবে শেষ রক্ষা হলো না যেন, আর মাত্র কয়েকটা সিঁড়ি বাকি। আর পা পিছলে নিচে পড়ে গেল, একবার উপর হয়ে পড়েছে। মুহূর্তে সাদা ফ্লোর, রক্তে ফোয়ারা বয়ে গেল। আরও নিস্তেজ হয়ে হাতটা ভয়ে ভয়ে পেটে রাখে। পেটে ব্যথায় বাচ্চার কথা ভেবে গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল মেয়েটা। তবে তার চিৎকার কানকারে গেনলা, চোখ বুঝে আসছে এই বুঝি সব শেষ। দরজা খুলে ইমতিয়াজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে উঠল। রক্ত শূন্য হয়ে এলো মুখবয়, আতঙ্কে চোখ মুখে অন্ধকার দেখলো। আরও যেহেতু হাঁটাচলা করতে কষ্ট হয়, তাই ইমতিয়াজ কলিং বেল নাপ চেপে এক এক্সট্রা চাবি দিয়েই দরজা খুলে। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে আজ যে চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবে তা জানতো নাকি। ওর থেকে কয়েক হাত দূরে আরও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইমতিয়াজের মাথা ফাঁকা ফাঁকা হয়ে গেল। সকালে না মেয়েটা ঠিক দেখে গিয়েছিল, তাই বলে কয়েক ঘন্টার মধ্যে এমনটা কি করে হলো? ইমতিয়াজ আর ভাবতে পারছে না। নিজেকে ভীষণ দুর্বল লাগছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। নিজেকে কোনোভাবে সামলে আরুর সামনে হাঁটু গেড়ে বসে ধরা গলায় ডাকতে লাগলো, হুমায়রা, শুনতে পাচ্ছ? এমনটা কি করে হলো? আমাদের বাচ্চার কথা মাস্তে আসতে যেন গলা শুকিয়ে আসে। নিজেকে ভীষণ রকম অসহায় লাগছে। দু হাতে মুখ ঢেকে চোখের পানি ছেড়ে দিল। পুরুষ মানুষের নাকি চোখের পানি আসে না, তাদের চোখের পানি ফেলতে নেই, তাদের চোখের পানি মানায় না। তাহলে ইমতিয়াজ কেন চোখের পানি ফেলছে? যে ভালোবাসার মানুষকে চোখের সামনে এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে, নাকি ছোট্ট প্রাণটার জন্য? যারা কয়েকদিন পর দুনিয়াতে আসার কথা ছিল, ইমতিয়াজ নিজেকে সামলে আরুকে বাজারগোলা করে তুলে নিল। দ্রুত ড্রাইভ করে সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আজ যেন পথ শেষ হচ্ছে না। ইমতিয়াজ আরুকে কোলে নিয়ে হসপিটালে প্রবেশ করে। আরুকে ইমতিয়াজের সামনে দিয়ে কেবিনে নেওয়া হলো। ঘণ্টাখানেক মধ্যে বাড়ির সকলে হসপিটালে উপস্থিত হয়। সকলেই কেমন আতঙ্কিত। ইমতিয়াজ মাথা নিচু করে একটা চেয়ারে বসে আছে। কামরুজ্জামান ইমতিয়াজের পাশে বসে কাঁধে হাত রাখলেন। ইমতিয়াজ মাথা তুলে এক পলক কোনার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয়। ইমতিয়াজের অবস্থা দেখে কামরুজ্জামান অবাক হলেন। ছেলেটা যে কান্না করেছে তা দেখেই বোঝা যাচ্ছে। ওনার কি বলা উচিত বুঝে উঠতে পারলেন না ঠিক। চুপচাপ ইমতিয়াজের পাশে বসে রইলেন। তারও তো মেয়ের জন্য বুক পুড়ছে। শাহানা এসে কান্না জুড়ে দিয়েছে। সেদিন যদি আরুর কথা না শুনতো তাহলে আজ এমনটা হতো না। মেয়ে তার কাছে থাকতো ঠিক মতো। মিনিট 20 পর ডক্টর বেরিয়ে আসে। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে উনি ভালো কোনো খবর শোনাবেন না। ইমতিয়াজ নিজেকে শক্ত করে ডাক্তারের কথা শোনার জন্য উঠে দাঁড়ালো। দুঃখিত, বাচ্চাটা আরো
4 ঘন্টা আগে মারা গিয়েছে। আসলে রোগী উল্টে পড়াতে বাচ্চার। ডাক্তার আর বলতে না দিয়ে ইমতিয়াজ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ, ওর কি অবস্থা? ও ঠিক আছে তো? দেখুন, রোগীর অবস্থা খুব একটা ভালো না। জ্ঞান না ফেরা অবধি আমরা নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। একজন নার্স সাদা তোয়ালে পেঁচিয়ে ছোট্ট তুলতুলে দেহটা ইমতিয়াজের হাতে ধরিয়ে দেয়। ইমতিয়াজ অনিমেষ ছোট্ট প্রাণটির দিকে তাকিয়ে রয়। মেয়ে হয়েছে তার, সব ঠিকঠাক থাকলে হয়তো মেয়েটা এতক্ষণ কেঁদে কুটে ভাসিয়ে দিত, কিন্তু এখন কেমন নিশ্চুপ হয়ে বাবার কোলে শুয়ে আছে। ইমতিয়াজ মেয়ের কপালে চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে খুব আস্তে করে বলল, বাবা তোমায় খুব ভালোবাসে সোনা। আমার বাচ্চা কোথায়? পেটে হাত রেখে আরো ফুপিয়ে উঠেছে। কান্নার আওয়াজ কানে আসতে ইমতিয়াজ ধর ফুরিয়ে ওঠে। আরুকে বের কাঁদতে দেখে বুকে টেনে নেয়, শক্ত করে মেয়েটাকে বুকে চেপে ধরে বলে, কি হয়েছে সোনা? কাঁদছো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। আমার বাচ্চা কোথায় ইমতিয়াজ? ও বেঁচে আছে তো? কি পাষাণ মেয়ে, কেমন নিশ্চত ভাবে না প্রশ্ন করলো। ও কি বুঝে গেল তাহলে? কি করে বুঝলো? মা বলে? ইমতিয়াজ জবাব কি বলবে? ওর বাচ্চা আরো 2 দিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। তাকে চোখের দেখা না দেখিয়ে ছোট্ট বাচ্চাকে কবর দেওয়া হয়েছে। এখন এমন কথা ইমতিয়াজ বলতে পারবে না, কিছুতেই না। ইমতিয়াজ কোনো কিছু না বলে চোখ লুকিয়ে বেরিয়ে গেল, হয়তো কান্না আটকানোর চেষ্টায়। মেয়ের জ্ঞান ফিরেছে শুনে কামরুজ্জামান শাহানা মেয়ের কাছে আসে। হারুর বাবা মেয়েকে দেখে শান্ত হয়ে গেল একেবারে। ধীরে আওয়াজে বলল, বাবা, আমি বাড়ি যাব। উনি কোথায়? ওনাকে বলো আমি বাড়ি নিয়ে যেতে। মেয়ের মুখে এমন কথা শুনে ওনারা অবাক হলেন। ওনারা তো ভেবেছিল মেয়েকে কিভাবে সামলাবে, বাচ্চার কথা জিজ্ঞেস করলেই বা কি জবাব দিবে, কিন্তু আরও তো বাচ্চার কথা জিজ্ঞেস করলো না। এই অবস্থায় মেয়েকে একা ছাড়া কোথাও কথা ভাবে উনি। তারা ভেবেছিল মেয়েকে কিভাবে নিজের কাছে নিয়ে রাখবে, কিন্তু মেয়ে তো তার স্বামীর সাথে থাকতে চাইছে। সব ফর্মালিটি শেষ করে আরুকে বাড়ি নিয়ে আসা হলো। যদিও ডাক্তার আরও একদিন রাখতে চেয়েছিল, কিন্তু আরও কিছুতেই থাকলো না। আরও ইমতিয়াজের কাছ থেকে সেই একবার যে বাচ্চার কথা জানতে চেয়েছিল তারপর আর মুখে আনেনি। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমায়। কেউ জোর করেও কিছু খাওয়াতে পারে না, শুধু ইমতিয়াজের হাতে কোনো কথা ছাড়াই খেয়ে নিত। শাহানা যাই ভেবেছিল এবার মেয়েকে নিয়ে নিজের কাছে কয়েকদিন রেখে দিবে, কিন্তু আরুর অবস্থা দেখে যেন মনে হলো তার থেকে ইমতিয়াজের কাছে মেয়ে বেশি ভালো থাকবে। কিছুদিন থেকেই সবাই চলে যায়। সবাই চলে যেতেই আরও ইমতিয়াজের কাছে গিয়ে বলল, আমাকে ওর কাছে নিয়ে চলুন না, একটু ছুঁয়ে দেখবো। কি কাতর কণ্ঠস্বর। ইমতিয়াজ ভেবে রেখেছে আরও মানসিকভাবে কিছুটা ঠিক হলে ওকে নিয়ে যাবে, কিন্তু এর আগে আরও যাওয়ার কথা বলে উঠল। ইমতিয়াজ মানা করে না, বিনা বাক্যে আরুকে তার গন্তব্যস্থানে নিয়ে যায়। আরও ছুঁয়ে দেখার কথা বললেও দূর থেকে দেখতে লাগলো, কাছে গেল না আর। কবরস্থান থেকে ফিরে এসে শান্ত মেয়েটা কেমন অস্থির হয়ে ওঠে। বাচ্চা যেন মরিয়া উঠলো, তার বাচ্চা চাই মানে চাই। রাতে না ঘুমিয়ে ছোট ছোট জামা কাপড়গুলো হাতে নিয়ে বসে থাকতো। বাচ্চা আবার কথা শুনে আগে থেকে জামা জুতা কিনে রেখেছিল, কত স্বপ্নই না বুনেছিল দুইজন। এক নিমেষেই যেন সব শেষ হয়ে গেল। নিজেকে বাচ্চার খুনি মনে করতে শুরু করলো। তার জন্য নাকি তার বাচ্চা মারা গিয়েছে। কত শত পাগলামি করলো মেয়েটা। একদিন সব সীমানা অতিক্রম করে ফেললো। ওই একটা কথা শুনে যেন ইমতিয়াজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঠাস করে চড় লাগিয়ে দিল আরুর গলে। সে ব্যথাও যেন মেয়েটার গালে লাগলো না। পাগলের মতো বিড়বিড় করে বলতে লাগলো, ও খুনি, ও ভালো মা হতে পারেনি, ওর মরে যাওয়া উচিত। ইমতিয়াজ মেয়েটাকে বুকে আগলে নেয়, কপালের সাথে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার কোনো দোষ নেই জান, এমন পাগলামি কেন করছো? তুমি না আমার লক্ষ্মী বউ, এমন করতে নেই। বাছা মরা তো আল্লাহর হাতে, তাই না? উনি যেমন দিয়েছেন তেমনি নিয়ে গিয়েছেন। নিজেকে দোষী কেন ভাবছ? তোমার বাচ্চা লাগবে, তাই তো? আমরা আবার বেবি নিব, ঠিক আছে, তবে তার জন্য তোমাকে আবার আগের মতো লক্ষ্মী মেয়ে হয়ে যেতে হবে। এমন পাগলামি করা যাবে না। থাপ্পড় দেওয়ার গালটায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা পেয়েছ? তোমার ওইসব কথা শুনে রাগ উঠে গিয়েছিল। কি করে মারা যাওয়ার কথা বলতে পারলে? আমার কথা একবারও ভাবলে না? আমার তুমি ছাড়া কে আছে? তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেও পারি না। নিজের অস্তিত্বের বিলীন হওয়ার কথা শুনে রাগ ধরে রাখতে পারলাম না। এমন কথা কেন বললে? আমি ওভাবে বলতে চাইনি আসলে। থাক, আর বলতে হবে না, অনেক রাত হয়েছে, চলো খেয়ে নেবে। আজ সারাদিন কিছু খাওনি। আস্তে আস্তে আরও আবার আগের মতো হতে থাকে। ইমতিয়াজের সাহায্যে একদম স্বাভাবিক জীবনে ফিরে এলো। এর মাঝে বুঝতে পারলো সে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে। আরও খুশি হলেও কেমন যেন ভয় আছে। আগেরবারের মতো হবে না তো? আগেরবারের মতো মাকে ফাঁকি দিয়ে চলে যাবে না তো? তবে এবার আগেরবারের মতো কিছু হলো না, বরং ওদের দুনিয়া পরিপূর্ণ করে ঈর্ষা এলো। আগের কথা মনে পড়লে আরও এখনও গা শিউরে ওঠে। ওই অদেখা প্রাণটাকে আরও এখনও ভুলতে পারে না, যার অস্তিত্ব নিজের মধ্যে লালন করেছিল। তার আসার জন্য
প্রতি মুহূর্তে অগ্রিম আগ্রহে অপেক্ষায় ছিল। যার মধ্যে প্রথম মা হওয়ার অনুভূতি অনুভব করেছিল, তাকে কি আদৌ ভুলে যাওয়া সম্ভব না তো। আর চোখের পানি মুছে ইমতিয়াজের দিকে ফিরে চাইলো, তবে পারল না। ইমতিয়াজ খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আর নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে ক্লান্ত গলায় বলল, কি হলো, মেটে ফেলবেন নাকি? আরও ইমতিয়াজের সাড়া না পেয়ে অবাক হলো। ও তো ভেবেছিল মরার কথা শুনে হয়তো ইমতিয়াজ ওকে ধমক দিয়ে ছেড়ে দিবে, 2-4টা কড়া কথা শোনাবে, কিন্তু এমন কিছু হলো না। আরও বুঝলো এই কথা বলা উচিত হয়নি। আর নিজেকে ছাড়িয়ে ইমতিয়াজের দিকে ফিরে চাইলো, গালে হাত রেখে বলল, এত বড় লোক যে রাতের আধারে বউকে জড়িয়ে ধরে কাঁদে, তা লোক কি জানে? ইমতিয়াজের জবাব না পেয়ে আরও আবার বলল, আপনি খুশি হননি ইমতিয়াজ? আরোর প্রশ্নে ইমতিয়াজ অবাক না হয়ে পারল না। এই মেয়ে কি ভেবেছে সে খুশি হয়নি? তোমার কি মনে হয় আমি খুশি হইনি? তাহলে তখন থেকে কাঁদছিলেন কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তখন হঠাৎ করে জ্ঞান হারালে তাই। হলুদের অনুষ্ঠানে যখন সকলে নাচ গানে ব্যস্ত, তখন আরও ইমতিয়াজের ওপর ঢলে পড়ে। ইমতিয়াজ শক্ত হাতে মেয়েকে আঁকলে নেয়। পুরো অনুষ্ঠান বাড়ি মুহূর্তে নিস্তব্ধতায় ছেয়ে যায়। অনুষ্ঠান ছেড়ে সবাই ওরুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ডাক্তার ওকে চেক আপ করে বলে, কংগ্রেস, আপনি বাবা হতে যাচ্ছেন। একটা খুশির মাঝে যেন আর এক খুশির বাড়তে এলো। সকলে একে একে রুম থেকে বেরিয়ে যায়। সকলে যেতেই ইমতিয়াজ আটকে রাখা শ্বাস টানলো। নিজের শরীরে একদম মৃদু কম্পন অনুভব করছে। চুপচাপ মেয়েটাকে জড়িয়ে ধরলো। রাইয়া শোভনের বিয়েটা খুব জাঁকজমকের সঙ্গে শেষ হলো। সারা বাড়িতে মানুষের সমাগম। সকলে ঘুমিয়ে পড়লে ইমতিয়াজ আরুকে কোলে নিয়ে ছাদে চলে গেল। আরুকে দোলনায় বসিয়ে দিয়ে কোমর জড়িয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ে। শাড়ির আঁচল সরিয়ে চুমু খেলো পেটে। ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলতে লাগলো, আমার সোনা বাচ্চা, তুমি আসবে শুনে কতটা খুশি হয়েছি তুমি জানো না। তাড়াতাড়ি চলে এসো কেমন, আমার ইনশিয়া সোনা তোমার অপেক্ষায় আছে। বলে আবার চুমু খেলো। আর ইমতিয়াজের চুল খামছে ধরে। বিয়ের এত বছর পরেও ইমতিয়াজের ছোঁয়া মেয়েটা প্রথমবারের মতো মিলিয়ে যায়। শরীর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ইমতিয়াজ আকাশের দিকে তাকায়। আকাশে আজ গোল থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আরুর মুখটা কেমন মেঘাচ্ছন্ন লাগছে। ইমতিয়াজ পলক না ফেলে আরুকে দেখতে লাগলো। মেয়েটার চোখে মুখে অদ্ভুত এক মায়া রয়েছে, যা তাকে ক্ষণে ক্ষণে ওর দিকে টানে। বিয়ের 7টা বছর যেন চোখের পলকে কেটে গেল। এই মেয়েটা ওর জীবনে এসেছে 7 বছর হয়ে গেলে মনেই হয় না। অথচ আজও কেউ কাউকে মুখ ফুটে ভালোবাসি কথাটা বলেনি। নিজের সত্তায় যার বাস, তাকে কেন ভালোবাসি বলতে হবে? কিছু অনুভূতি অনুভব করা সুন্দর, থাক না অপ্রকাশিত কিছু কথা, যতনে নিভৃতে সে অনুভূতি রেখে দিবে মন কোঠায়।